আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু বলো তো। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আগের দিন আগের দিন আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে যেগুলো হচ্ছে ল্যাপ্লাস ইকুয়েশনটা সলভ করেছিলাম। ল্যাপ্লাস ইকুয়েশন দুটো কেসে করলাম। একটা হচ্ছে কার্টিসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে, আর একটা করলাম আমরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের সিস্টেমের ক্ষেত্রে। স্পেরিক্যালটা একটুখানি কমপ্লেক্স বলে ওটা আপাতত বাদ রাখছি, আগে বাকিগুলো হয়ে যাক, তারপর যদি হয় আমরা স্পেরিক্যালটায় ফিরবো। ঠিক আছে, আপাতত যেটা দেখবে তোমরা সিলেবাসে রয়েছে। আচ্ছা, আমি সিলেবাসে দেখলাম হিট ইকুয়েশনটা নেই কিন্তু তোমাদের, তো সেটা আপাতত তাহলে অফ রাখা যেতে পারে, হিট ইকুয়েশন যেহেতু নেই। আর যদি সময় থাকে পরে করিয়ে দেবো তাহলে, কিন্তু যা আমি দেখলাম হিট ইকুয়েশন নেই। দেখবে তোমরা সিলেবাসের লাস্ট 3টে পার্ট আছে ওয়েভ ইকুয়েশনের মধ্যে। সলিউশন অফ ওয়েভ ইকুয়েশন ইন এ স্ট্রেট স্ট্রিং একটা কেস আছে, মানে এটা তোমরা করেছিলে, তোমরা এটা একটুখানি করেছিলে এই স্ট্রাক স্ট্রিং প্লাগ স্ট্রিং, যেটা তোমরা CC4-এ করেছিলে সেই জিনিসটা, কিন্তু এটা একটুখানি অন্যভাবে আমাদের সলভ করতে হবে, আরও বেশি একটু ডিটেলসে গিয়ে। আর সেকেন্ড কেস যে মানে ম্যাথামেটিক্স বেশি থাকবে এই ক্ষেত্রে। আর আরেকটা দুটো যেটা তোমরা করোনি সেটা হচ্ছে ওয়েভ ইকুয়েশন তোমাদেরকে সলভ করতে হবে ইন আ রেক্ট্যাঙ্গুলার মেম্বারেন, আর একটা হচ্ছে সার্কুলার মেম্বারেন। মানে সার্কুলার মেম্বারেন হচ্ছে তবলার এক্সাম্পল নিতে পারো, গোল থাকে। তো ওই সার্কুলার মেম্বারেন যদি থাকে তার মধ্যে তুমি যদি কোনো ভাইব্রেশন করো সেই ভাইব্রেশনটা কীরকম হবে, তো ওটা একটা এক্সাম্পল সার্কুলার মেম্বারেনের তবলা। আর যেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মেম্বারেনের, তো সেরকম এক্সাম্পল আমার তো ঠিক আসছে না, কিন্তু একটা রেক্ট্যাঙ্গুলার একটা টান টান করা একটা চাদর রয়েছে, তার মধ্যে তুমি যদি ভাইব্রেশন করাতে চাও তাহলে সেক্ষেত্রে ভাইব্রেশন কিরাম হবে, সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মেম্বারেনের ক্ষেত্রে। মানে তোমরা এটা ধরতে পারো যে স্ট্রেট স্ট্রিংটা যদি 1 ডাইমেনশনাল কেস হয় তাহলে মেম্বারেন যেটা দুটো আছে তারা 2 ডাইমেনশনাল কেস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আগে আমরা স্টার্ট করব হচ্ছে সলিউশন অফ ওয়েভ ইকুয়েশন ইন আ স্ট্রেট স্ট্রিং, এই পার্টটা দিয়ে স্টার্ট করব। তো আমরা কি জানি ওয়েভ ইকুয়েশন কি? আমরা ওয়েভ ইকুয়েশনকে কিভাবে লিখতে পারি? ডেল টু জাই ডেল টি টু ইকুয়াল টু C² ডেল টু জাই ডেল x2। স্যার, হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে কালকে যে আপনাকে অঙ্কটা দিয়েছিলাম না পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের, হুম হুম তো হুম। ওরকম অঙ্ক কি দেবে আমাদের পরীক্ষায়? হ্যাঁ দিতে মানে পারে, এরকম। করিয়ে দেবো এই কিন্তু নর্মাল ওরা অঙ্ক আসতেই পারে, ওরা অঙ্ক সহজ, কিন্তু তোমরা দেখবে যে জাস্ট যেভাবে তোমরা ওই ল্যাপ্লাস কোঅর্ডিনেট ইকুয়েশন যেটা যেভাবে করলে আর কি ফার্স্ট 1 ডাইমেনশন এই কার্টিসিয়ান কোঅর্ডিনেটে, সেম জিনিস ওইভাবে করতে হবে, করে তোমাকে আলটিমেটলি একটা সলিউশন আনতে হবে। কঠিন কিন্তু নয়, কিন্তু কিন্তু নর্মালি এইখান থেকে আমি এতদিন যা কোশ্চেন দেখেছি ডেরিভেশন দেয় এই টাইপের, এই মানে 6 নম্বর 7 নম্বরের বড় ডেরিভেশন দেয়। ওই টাইপের অঙ্ক তোমাদের আমি এইগুলো হয়ে গেলে করিয়ে দেবো, কিছু অঙ্ক ওই টাইপের করিয়ে দেবো। ঠিক আছে। ঠিক আছে। হুম। আচ্ছা, উই নো ওয়েভ ইকুয়েশন ইজ গিভেন বাই ডেল টু জাই ডেল টি টু ইকুয়ালস টু C² ডেল টু জাই ডেল x2। এটা হচ্ছে নর্মাল ওয়েভ ইকুয়েশন, যেটা আমরা জানি, যেখানটায় জাই যেটা আছে সেটা ফাংশন অফ বোথ এক্স অ্যান্ড টি। জাই ইজ ফাংশন অফ বোথ এক্স অ্যান্ড টি। নাও বাউন্ডারি কন্ডিশন এখানে কি আছে, স্ট্রিংটা the string যেটা is fixed between point 0 and L. The string has length L, স্ট্রিংটা যে লেন্থ যেটা সেটা হচ্ছে L, the string has length L and is fixed between and is fixed at both its ends, at both its ends, দুটো এন্ডে এটাকে ফিক্সড করা আছে। সেক্ষেত্রে তোমরা যদি খেয়াল করে দেখো, আমি যদি ছবিটা এইভাবে আঁকি যে এইটা একটা এন্ড আর এইখানে স্ট্রিংটা রয়েছে, এইটা আর একটা এন্ড, এই দুটো পয়েন্টে স্ট্রিংটা ফিক্সড করে রেখেছো, তাহলে আর এই বরাবর তুমি যদি এক্স অ্যাক্সিস ধরো, এই বরাবর তুমি যদি এক্স অ্যাক্সিস ধরো, আর স্ট্রিংটা তাহলে আমার এই পয়েন্টটা কত হবে, এই পয়েন্টটা হবে x ইকুয়ালস টু 0,
আর এই পয়েন্টটা কত হবে, এই পয়েন্টটা হবে এক্স ইকুয়ালস টু এল, কারণ স্ট্রিংটার লেন্থ কত, স্ট্রিংটার লেন্থ হচ্ছে এল। তাহলে এটা এক্স ইকুয়ালস টু জিরো আর এক্স ইকুয়ালস টু এল, এই দুটো পয়েন্টের মধ্যে তোমার স্ট্রিংটা ফিক্সড রয়েছে, আর তুমি এই স্ট্রিংটার ভাইব্রেশন কিরাম হবে সেটা দেখতে চাইছো, খেয়াল রাখবে। তো হেন্স দ্য স্ট্রিং ইজ ফিক্সড অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো অ্যান্ড এক্স ইকুয়ালস টু এল। হেন্স দ্য স্ট্রিং ইজ ফিক্সড অ্যাট x equal to 0 and x equals to L and and x equals to L। ঠিক আছে, এবার আমরা কি করব, তাহলে আমরা বাউন্ডারি কন্ডিশন কি আছে, as there is no vibration of the string at the end points of the string at the end points end points গুলো কোনগুলো, x equals to 0 and x equals to L, এরা হচ্ছে end points and x equals to L। hence we have boundary condition। আমাদের কাছে কি বাউন্ডারি কন্ডিশন আছে, boundary condition hence we have boundary condition কি যাই যেটা সেটা অ্যাট 0, টি, মানে যখন x ইকুয়ালস টু 0 সেই সময় আমার 0 হবে, ইকুয়ালস টু যাই এল টি, যখন x ইকুয়ালস টু এল সেই সময় আমার যাই এর মান 0 হবে। যাইটা কোনটা একটু দেখিয়ে দিই, তুমি যদি এই যাইটা হচ্ছে যাইয়ের ডাইরেকশনটা হচ্ছে এই বরাবর, ঠিক আছে, তার মানে এই বরাবর তোমার ভাইব্রেশনটা কীরকম হচ্ছে সেটা হচ্ছে যাই, এই ওয়াই অ্যাক্সিস বরাবর যাই আছে আর নিচে ওই বরাবর এক্স অ্যাক্সিস আছে। তো ভাইব্রেশন মানে হচ্ছে যে আমার স্ট্রিংটা কতটা উপরে উঠছে সেটাই আমার যাইকে রিপ্রেজেন্ট করছে। আর টাইমের সাথে সাথেও আমার একটা স্ট্রিংয়ের একটা কোনো পয়েন্ট ধরো, সেটা তোমার টাইমের সাথে সাথে ওপর নিচ করবে, আবার এক্সের সাথে সাথেও পয়েন্টগুলো ওপর নিচ করবে। তোমরা যদি টাইম ফিক্সড করে দাও তাহলে দেখবে এক্সের সাথে সাথেও পয়েন্টগুলো ওপর নিচ করছে, তার মানে সাইজ এটা যাই সেটা ফাংশন অফ এক্স অ্যাজ ওয়েল অ্যাজ টি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার বাউন্ডারি কন্ডিশন। ঠিক আছে, নেক্সট তাহলে আমরা কি পাচ্ছি, বাই মেথড অফ সেপারেশন অফ ভ্যারিয়েবলস। এবার আমরা করব কি, মেথড অফ সেপারেশন অফ ভ্যারিয়েবল অ্যাপ্লাই করব। বাই মেথড অফ সেপারেশন অফ ভ্যারিয়েবল by method of separation of variables আমাদের কাছে কি আছে, we have না বাই লেট করে দাও, উই হ্যাভ না লিখে বাই মেথড অফ সেপারেশন অফ ভ্যারিয়েবলস লেট যাই যেটা আছে সেটা এক্স, এটা ফাংশন অফ এক্স কমা টি, তো এটাকে আমি দুটো টার্মের মধ্যে ভাগ করে দেবো, একটা হচ্ছে ক্যাপিটাল এক্স হুইচ ইজ দ্য ফাংশন অফ এক্স অনলি অ্যান্ড একটা হচ্ছে ক্যাপিটাল টি হুইচ ইজ দ্য ফাংশন অফ টি অনলি। এটা হচ্ছে সেপারেশন অফ ভ্যারিয়েবল মেথড। সব বেশিরভাগ অঙ্কই এইভাবেই আমাদের করতে হবে, সিম্পল জিনিস। তাহলে দেন দ্য ওয়েভ ইকুয়েশন বিকামস ওয়েভ ইকুয়েশনটা কি ছিল, আচ্ছা ওয়েভ ইকুয়েশনটা আরেকবার আমরা লিখি, ডেল টু জাই ডেল টি টু ছিল, ডেল টু জাই ডেল টি টু ইকুয়ালস টু সি স্কোয়ার ডেল টু জাই ডেল টি টু তাই ছিল তো, ডেল টু জাই ডেল টি টু ইকুয়ালস টু সি স্কোয়ার ডেল টু জাই ডেল এক্স টু, এটা ছিল আমার ওয়েভ ইকুয়েশনটা। এটার জায়গায় আমি কি বসাতে পারি, হুইচ ইমপ্লাইজ জাইয়ের জায়গায় তুমি এক্স আর টি বসিয়ে দাও, ক্যাপিটাল এক্স ক্যাপিটাল টি, ডেল টু জাই ডেল টু এক্স কমা টি ডেল টি টু ইকুয়ালস টু সি স্কোয়ার ডেল টু
এক্স কমা টি ডেল টি টু, সরি ডেল এক্স টু, এখানে ডেল এক্স টু হবে। এবার দেখো এইখানে আমার পার্সিয়াল ডেরিভেটিভ টি এর রেসপেক্টে হবে, তাহলে এক্সটাকে বাইরে নিয়ে যেতে পারি, এক্স কী হয়ে যাবে ডেল টু এক্স, সরি ডেল টু টি, ডেল টু ক্যাপিটাল টি ডেল টি টু ইকুয়ালস টু সি স্কোয়ার টি ডেল টু এক্স, ডেল টু ক্যাপিটাল এক্স ডেল এক্স টু। এবার রুলটা কি, সবসময় একই কাজ করতে হবে, ডিভাইডিং বোথ সাইডস বাই, দেখো কাজগুলো প্রায় সবগুলোর ক্ষেত্রে কিন্তু মোরাললেস সেমই আছে, ডিভাইডিং কাজগুলো মোরাললেস সেমই আছে, ডিভাইডিং বোথ সাইডস বাই এক্স ইন্টু টি, এক্স ইন্টু টি দিয়ে বোথ সাইডকে ডিভাইড করবো, তাহলে আমার নিচে কি হয়ে যাচ্ছে দেখে নাও, হুইচ ইমপ্লাইজ ওয়ান বাই টি, এখানটা আমার থাকছে ডেল টু টি ডেল টি টু, ফার্স্ট ইকুয়েশন ফার্স্ট সাইড লেফট হ্যান্ড সাইড অফ দ্য অ্যাবভ ইকুয়েশন, আর এখানটায় আমার হয়ে যাচ্ছে কি সি স্কোয়ার বাই এক্স ডেল টু এক্স ডেল এক্স টু, del x 2. Now as the LHS is function of t only, function of time, t only, time লিখে দিই, টাইম কারণ বুঝতে সুবিধা হবে, t only, and RHS is function of x only, function of x only, comma, the both side must be equal to a constant, both sides must be equal to constant, a constant. তো সি কনস্ট্যান্টটাকে আমরা কি নিতে পারি, সে ল্যামডা ধরে নিচ্ছি, সে, তাহলে আমি এই দুটোকে ইকুয়ালস টু ল্যামডা ধরতে পারি, হুইচ ইমপ্লাইজ, তাহলে আমরা কি পাচ্ছি ওয়ান বাই টি ডেল টু টি ডেল টি টু ইকুয়ালস টু সি স্কোয়ার বাই এক্স ডেল টু এক্স ডেল এক্স টু ইকুয়ালস টু ল্যামডা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এবার দুটো ইকুয়েশনকে আলাদা করে দেখি, তাহলে আমরা কি পাচ্ছি, দাস উই গেট, দুটো ইকুয়েশন আলাদা করে আমি কি পাবো, দাস উই গেট, আমরা চলো এই ইকুয়েশনটাকে আলাদা করি আগে। আচ্ছা এখানে আমরা একটা কাজ করি, সিটাকে নামিয়ে দিই, এইখানটা আমরা একটা ডিফারেন্স করি, ওয়ান বাই সি ইকুয়ালস টু সি স্কোয়ার টি, এই জিনিসটা করলে আমাদের একটু সুবিধা হবে। এই ইকুয়েশনটা একটু চেঞ্জ করলাম, সি স্কোয়ারটাকে নামিয়ে দিয়েছি, সি স্কোয়ারটাকে টি স্কোয়ারের সাথে রাখলে আমার সুবিধা, তাহলে ওয়ান বাই সি স্কোয়ার, কারণ সি টিটা আমার ডিস্টেন্সকে বোঝায়, খেয়াল রাখবে, সরি সেই যাই হোক, তো এখানে আমি সি স্কোয়ারটাকে নামিয়ে দিয়েছি, এইখানে রেখেছি, তাহলে ওয়ান বাই সি স্কোয়ার টি ইকুয়ালস টু ডেল টু টি ডেল টি টু ইকুয়ালস টু ওয়ান বাই এক্স ডেল টু এক্স ডেল এক্স টু ইকুয়ালস টু ল্যামডা, এটা আমরা ধরতে পারি। এইটাকে আমি ওপরেও চেঞ্জটা করে দিই, এই চেঞ্জটা আমি এখানেও করে দিই, ওয়ান বাই সি স্কোয়ার টি, এটাকে আমি এখানে করে দিলাম। তাহলে এক কাজ করি, ডিভাইডিং বোথ সাইডস বাই xt c স্কোয়ার, ডিভাইডিং বোথ সাইড বাই xt c স্কোয়ার, হ্যাঁ এটা রাখলে ভালো হয়, ডিভাইডিং বোথ সাইড বাই xt c স্কোয়ার, নিচে সি স্কোয়ারটা চলে এলো, বা সি স্কোয়ারটা তোমরা নিজেরা মাথায় রাখতে পারো, এমনি নামিয়ে দেবে। তাহলে এই ইকুয়েশনটা এইভাবে লেখো, ওয়ান বাই সি স্কোয়ার টি ডেল টি টু ইকুয়ালস টু ওয়ান বাই এক্স ডেল এক্স টু ইকুয়ালস টু ল্যামডা। তাহলে দাস উই গেট, প্রথম পার্ট এই এক্সের পার্টটাকে আমরা ইকুয়াল করি ওয়ান বাই এক্স। আচ্ছা এবার যেহেতু আর পার্সিয়াল ডেরিভেটিভ না লিখলেও চলবে, আমি ডেরিভেটিভ ফর্মে লিখতে পারি ডেল টু এক্স টু ইকুয়ালস টু ল্যামডা,
ইকুয়ালস টু ল্যামডা, এক্সটাকে উপরে তুলে দাও, তাহলে আমি কি পাচ্ছি, হুইচ ইমপ্লাইজ আমরা পাচ্ছি d2x dx2 d2x dx2 ইকুয়ালস টু ল্যামডা এক্স। আর আরেকটা কি পাচ্ছি, অ্যান্ড সেকেন্ড ইকুয়েশন থেকে পাচ্ছি 1/ct স্কোয়ার, সরি c স্কোয়ার টি, 1/c স্কোয়ার টি d2t dt2 d2 capital T dt2 equals to lambda, which implies d2t dt2 এটা আমাকে কি দেবে, c স্কোয়ার ল্যামডা টি, সি স্কোয়ার ল্যামডা টি। এই দুটো ইকুয়েশন আমরা পেলাম। তাহলে দুটো ইকুয়েশনকে একটু মার্ক করে দিই, মার্ক করে এবার আমি কেস 1 আর কেস 2 আলোচনা করব। এটা হচ্ছে আমার, সরি, এটা হচ্ছে আমার ফার্স্ট ইকুয়েশন আর এটা হচ্ছে আমার সেকেন্ড ইকুয়েশন, যে দুটো আমরা পাচ্ছি। এবার চলো তিনটে কেস আলোচনা করি। কেস 1 যদি ল্যামডা 0 হয়, তিনটে কেস আমরা দেখব। এখানে করবোটা কি দেখো, যখন আমরা এটাকে আগে করেছিলাম, এই পার্টটা যখন আমরা আগে করেছিলাম, মানে এই কি বলে, এই স্ট্রেচ স্ট্রিংয়ের কেসটা যখন আমরা CC4-এ করেছিলাম, তখন আমরা কিন্তু অতটা করিনি, আমরা জাস্ট একটা পার্টিকুলার সলিউশন বার করেছি। কিন্তু এখানটায় যেহেতু আমরা একটা ম্যাথামেটিক্সের পার্ট করছি, আমাকে কিন্তু অল পসিবল সলিউশনস ট্রাই করে দেখতে হবে যে কী কী হতে পারে, ল্যামডার কী কী মান হতে পারে, কারণ 3 রকম মান নর্মালি হতে পারে, সেটা ধরে আমরা এগোবো। আর তার করসপন্ডিং কোন সলিউশনটা ট্রু হচ্ছে বা থাকতে পারে বা আমার কাজের লাগবে, আর কোন সলিউশনগুলো না করলেও চলবে, তো সেইভাবে আমরা একটুখানি ভেবে চিন্তে আমরা বার করবো আর কি। ঠিক আছে? তো কেস 1টা আমি নিচ্ছি, ফার্স্ট কন্ডিশন হোয়েন ল্যামডা ইকুয়ালস টু 0। কেস 1 হোয়েন ল্যামডা ইকুয়ালস টু 0, এটা আমরা ফার্স্ট কন্ডিশন ধরলাম যে ল্যামডাটা 0। তাহলে ল্যামডা যদি 0 হয় তাহলে কি হয়ে যাবে, ফার্স্ট ইকুয়েশনটা তোমরা যদি দেখো, এই ইকুয়েশনটায় যদি ল্যামডা 0 বসাও, আমি কি পাচ্ছি, d2x dx2 ইকুয়ালস টু 0, দেন d2 ক্যাপিটাল x dx2 ইকুয়ালস টু 0। এটা সলিউশন কি হবে, এটা সলিউশন কি হবে একটু বলো তো। তুমি ধরো দু সাইডকে ইন্টিগ্রেট করলে, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডকে, তাহলে কি পাবে, একটা কনস্ট্যান্ট পাবে, সে a। তারপর এটাকে আরেকবার যদি তুমি ইন্টিগ্রেট করো, তাহলে তুমি x ইকুয়ালস টু ax প্লাস b, এটা পাবে কিনা সলিউশন বলো। সিম্পল, এই সলিউশনটা পাওয়া যাবে কিনা। সিমিলারলি দ্বিতীয় ইকুয়েশনটায় তুমি ল্যামডা 0 বসাও, তুমি কি পাচ্ছ, del 2 ক্যাপিটাল T del t2 ইকুয়ালস টু 0। সিমিলারলি আমরা পাচ্ছি কি, del 2 বা d2, সরি d2 ক্যাপিটাল T dt2 ইকুয়ালস টু 0। এর সলিউশন বলো, দেখে স্যাটাস্যাট বলো, কনস্ট্যান্ট c আর d ধরো, বলো কি হবে। Capital T is equal to C small t plus D. ভেরি গুড, সি স্মল টি প্লাস ডি। তাহলে তোমরা বুঝে গেলে যে যদি আমার এরকম, এটা সিম্পল সলিউশন একটা বেরোলো। তো এটা আমাদের দুটো কেস বেরোলো। এবার আর দে পসিবল, এবার এরা পসিবল কিনা সেটা আমরা চেক করি। কি করব, অ্যাপ্লাইং বাউন্ডারি কন্ডিশন। বাউন্ডারি কন্ডিশন ইন কেস 1, বাউন্ডারি কন্ডিশন ইন কেস 1। কেস 1-এ আমরা বাউন্ডারি কন্ডিশনে ফেলে দেখব যে আমার এটা কোনো কাজে লাগছে কিনা, এই যে সলিউশনটা বার করলাম সেই সলিউশনটা কোনো কাজে আমার লাগছে কিনা। কি বাউন্ডারি কন্ডিশনটা ছিল, বাউন্ডারি কন্ডিশনটা হচ্ছে যে জাই 0, t ইকুয়ালস টু জাই l, t ইকুয়ালস টু 0। তার মানে হুইচ ইমপ্লাইজ, আমি ধরতে পারি which implies x at 0 equals to x capital X at L equals to 0।
ধরা যাবে কি যাবে না? এক্সটা 0 হচ্ছে অর t at time t equals to 0। এবার t0 হওয়া মানে কিন্তু t0 হওয়া মানে কি? যদি tটা 0 হয় তার মানে t0 হওয়া মানে কি? নাও tt equals to 0 means displacement of the string displacement now আচ্ছা এখানে একটা if কথায় অ্যাড করে দিই। now if t function of t is 0 it will mean it will mean বাবা পুরোটা মুছে গেল। it will mean displacement psi x comma t is equal to 0 at all time তাই তো? যদি আমার টিটা 0 হয়ে যায় তার মানে সব সময় আমার ডিসপ্লেসমেন্টটা 0 আছে at all times। কিন্তু আমরা তো ওয়েভ মোশন দেখতে চাইছি, মানে আমার সবসময় স্ট্রিংটা স্ট্রেট রয়েছে, কোনো ওয়েভ আমার স্ট্রিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে না। স্ট্রিংয়ের মধ্যে দিয়ে ওয়েভ যাওয়া মানেই আমার কি হবে? স্ট্রিংটা নড়বে, টাইমের সাথে সাথে ওপর নিচ করবে। তো t0 হওয়া মানে কি? সবসময় আমার ওয়েভটা মানে কোনো ওয়েভ যাচ্ছে না, আমার স্ট্রিংটা স্ট্রেট রয়েছে, কোনো আমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে না সব সময়ের জন্য। তো হুইচ ইজ নট এ ফিজিবল সলিউশন, মানে আমাদের মানে কোনো কাজে লাগছে না এই সলিউশনটা। হুইচ ইজ নট আর which is not a required solution, এটা আমরা চাইছি না, কারণ আমরা কি চাইছি? needed solution হবে, সরি, which is not a needed solution। আমরা এরকম সলিউশন আমরা চাইছি না। কেন চাইছি না? কারণ আমরা তো ওয়েভ দেখতে চাইছি, আমরা দেখতে চাইছি স্ট্রিংটা কিভাবে ভাইব্রেট করে। তো টিটা যদি 0 হওয়া মানে সবসময় স্ট্রিংটা স্ট্রেট রয়েছে, মানে ভাইব্রেটই করছে না। কারণ আমরা ভাইব্রেশন দেখতে চাইছি। তো তাহলে আমার কি হতে পারে? দাস x0 যেটা সেটা ইকুয়ালস টু 0, এটা আমার একটা ফিজিবল সলিউশন হবে। x0 ইকুয়ালস টু 0 অ্যান্ড অবভিয়াসলি xl ইকুয়ালস টু 0। নাও এবার এইটা লাগাবো আমরা। নাও ফর x0 x ফাংশন অফ x ইকুয়ালস টু 0, এটা যদি 0 হয় এটা আমাকে কি দিচ্ছে? এক্সটা কি ছিল? ax প্লাস বি, ax প্লাস বি, এখানে তুমি x এর জায়গায় 0 বসাবে, ইকুয়ালস টু 0, হুইচ ইমপ্লাইজ কি পাচ্ছ এখান থেকে? কি কন্ডিশন পাচ্ছ? বি ইকুয়ালস টু 0 পাচ্ছ, ঠিক কিনা বলো? তুমি যদি x যেটা আছে, এক্সটা কি বেরিয়েছিল? ax প্লাস বি বেরিয়েছিল। এবার অ্যাট x ইকুয়াল স্মল x ইকুয়ালস টু 0, এই ক্যাপিটাল এক্সটাও 0 হবে, তার মানে ax প্লাস বিটা আমার 0 হবে। x এর জায়গায় 0 বসাও, তাহলে তুমি b ইকুয়ালস টু 0 পাচ্ছ। দাস ক্যাপিটাল এক্সটা আমার কি হয়ে গেল? ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু ax শুধু পড়ে রইল। দাস আমার ক্যাপিটাল এক্স যেটা সেটা শুধু ax পড়ে রইল। নাও এগেন at x equals to l, যখন তুমি x equals to l নিচ্ছ তখন কি হবে? কমা xl কি হবে? 0 হয়ে যাবে, which is xl equals to al, কারণ এখানে x আছে, বিটা আগেই 0 হয়ে গেছে, which is equals to 0 equals to al, which implies a equals to 0। Thus we have x equals to 0 for all points। ব্যাপারটা বুঝতে পারলে কি পারলে না? দেখো, যেহেতু আমার দুটো কনস্ট্যান্ট টার্মে 0 হয়ে যাচ্ছে, আমার সব পয়েন্টসের জন্য x 0 হয়ে যাচ্ছে, হেন্স ল্যামডা equals to 0 is not
এটাকে কি বলা যায়, ইজ নট এ, কি বলবো, good solution to study waves motion in a string. To study wave motion in a straight string. ব্যাপারটা বুঝতে পারলে কিনা একটু আমায় বলো। স্যার একবার একটু উপরটা দেখাবেন, দেখাচ্ছি মানে দেখাচ্ছি ইট ইজ নট দ্য নিডেড সলিউশনের পরটা। হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়াও 2 মিনিট। মানে তোমার ওই এই জায়গাটায় যেতে বলতে চাইছো নাকি, এইখানটা? হ্যাঁ হ্যাঁ দেখো ঘটনাটা কি হচ্ছে, দেখো আমি এখানে ক্যালকুলেট করে দেখলাম যে যদি আমি ল্যামডাটাকে 0 ধরি, দুটো কেস আসবে। একটা কেস হচ্ছে যে আমার যে টাইমের ফাংশনটা ছিল ক্যাপিটাল টি, সেটা 0 হয়ে যাচ্ছে। এবার সেটা 0 হওয়া মানে কি, যে আমার প্রত্যেক সময়তে আমার স্ট্রিংটা স্টেশনারি থাকবে, স্ট্রিংয়ের মধ্যে কোনো ভাইব্রেশন হবে না। আবার তাহলে আমার ক্যাপিটাল টি ইকুয়ালস টু 0 ঠিকঠাক নয়, ঠিকঠাক সলিউশন নয়। তাহলে আমার সেকেন্ড কন্ডিশনটা হতে পারে যে এক্স যেটা আছে ক্যাপিটাল এক্স, সেটা অ্যাট 0-তে 0 হবে আর অ্যাট এলএতে 0 হবে। এইটা আমার অ্যাকচুয়ালি ফিজেবল কন্ডিশন। তারপর আমি বাউন্ডারি কন্ডিশন ফেললাম যে অ্যাট যাই অ্যাট এক্স ইকুয়ালস টু 0-তে 0 আর এক্স ইকুয়ালস টু এলে 0। এই বাউন্ডারি কন্ডিশনটা ফেলে আমি দেখলাম যে দুটো কনস্ট্যান্ট আছে এ আর বি, ওরা দুজনেই 0 বেরোচ্ছে। তার মানে কি, আমার এক্সটা যদি দেখো বাউন্ডারি কন্ডিশন থেকে যদি দুটো কনস্ট্যান্ট এ আর বি দুজনেই 0 বেরিয়ে যায়, তার মানে তোমার এক্স আমার সবসময় সব পয়েন্টসের জন্য সবসময় 0 দেবে। এক্স যেটা আছে সেটা আমার সব পয়েন্টসের জন্য সবসময় 0 দেবে। তার মানে স্ট্রিংয়ের মধ্যে কোনো ভাইব্রেশন হচ্ছে না। তা এটাও আমার ওয়েভ মোশন স্টাডি করার জন্য একটা অ্যাকসেপ্টেবল সলিউশন। হ্যাঁ অ্যাকসেপ্টেবল কথাটা, ইজ নট অ্যান অ্যাকসেপ্টেবল সলিউশন, ইজ নট অ্যান অ্যাকসেপ্টেবল সলিউশন, এই কথাটা মাথায় আসছিল না। is not an acceptable solution. Acceptable, sorry, accept করে ফেলছিলাম। আরে, is not an acceptable solution. To study wave motion in a straight string, এটা একটা অ্যাকসেপ্টেবল সলিউশন হচ্ছে না, কারণ আমাদের তো স্টাডি করতে হবে ওয়েভের মোশনটাকে। যদি আমার সলিউশন দেয় যে স্ট্রিংটা সবসময় স্ট্রেট রয়েছে, কোনো ভাইব্রেশন হচ্ছে না, তাহলে তো এটার কোনো কাজে নেই। তো ল্যামডা ইকুয়ালস টু 0টা বাদ পড়ে গেল। বোঝা গেল কি বোঝা গেল না বলো একটুখানি আমাকে, এই জায়গাটা বুঝতে পারলে? এইগুলো কিন্তু ম্যাথামেটিক্স, কিন্তু এর পেছনেও কিন্তু কেস আছে, গল্প আছে। বোঝা গেল তো সবার? না বুঝতে পারলে একবার জিজ্ঞেস করো কিন্তু কি হচ্ছে না হচ্ছে। স্যার এই কন্ডিশন গুলো কি সেমই থাকবে নাকি কোনগুলো? আমাদের পরীক্ষা কোনগুলো? করে দেবে? এই বাউন্ডারি কন্ডিশনটা, দেখো মানে যে দেখো x স্ট্রেট স্ট্রিং এর একটাই বাউন্ডারি কন্ডিশন, তোমার এক্স ইকুয়ালস টু 0-তে আর এল-তে তোমার 0 আটকানো আছে। তার মানে কি, এটাই তো একটাই বাউন্ডারি কন্ডিশন না? খেয়াল করে দেখো, চলো যে এটা এক্স, এবার হ্যাঁ এল এর জায়গায় এ বলে দিতে পারে, তখন তোমাকে সেই হিসাবে শুধু এল এর জায়গায় এ ধরে কাজ করতে হবে। কিন্তু স্ট্রেট স্ট্রিং তো তার মানে এটাই না যে এ পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে আটকানো রয়েছে। খুব বেশি হলে এল এর জায়গায় L/2 বলতে পারে, যে স্ট্রেট স্ট্রিংটা 0 থেকে L/2-তে আটকানো আছে, তাহলে এল এর জায়গায় L/2 ধরে কাজ করতে হবে। কিন্তু জিনিস তো হিসাব মতো একই বেরোবে না। আর এইগুলো তো নর্মাল ডেরিভেশন, এগুলো তোমাদের দেখো স্ট্রেট স্ট্রিং এর একটাই ডেরিভেশন, তুমি যে কোনো বইতে দেখো না কেন একটাই আছে। দেখো দেখবে তোমাদের যখন ফাইনাল সলিউশনটা বেরোবে না তোমাদের, তারপর তুমি ওই আমাদের যে বি ঘোষের যে অ্যাকাউস্টিক্সের বই আছে সেটার সাথে কম্পেয়ার করে দেখবে সলিউশনটা সেম বেরোচ্ছে, ফাইনাল সলিউশনটা, যেটা একমাত্র অ্যাকসেপ্টেবল সলিউশন হবে। ঠিক আছে তো? কিন্তু এই অ্যাকসেপ্টেবল সলিউশনটাই আমরা অনেক কাণ্ড করে আনছি। ঠিক আছে, চলো পরের কেস 1টা হলো, কেস 2-তে চলে যাই। কেস 2টা এবার কি করব, আচ্ছা 3 রকম কেস হতে পারে। এবার কেস 1-এ আমরা ল্যামডাটাকে 0 ধরলাম, কেস 2-তে ধরবো কি, case 2 when lambda equals to mu square, lambda আরেকটা কনস্ট্যান্টের স্কোয়ার হয়ে গেল, lambda equals to mu square। তখন কি হচ্ছে দেখো, d2x dx2 এই জিনিসটা হয়ে যাচ্ছে mu square x এর সমান।
মিউ স্কোয়ার এক্স এর সমান, হুইচ ইমপ্লাইজ d2x dx2 minus mu square x equals to 0. This has solution, this equation has solution. এগুলো মুখস্থ রাখবে যে যদি ইকুয়েশনটা এরকম আসে, এসএইচএম এর মতন ইকুয়েশন। এসএইচএম, এটা ঠিক এসএইচএম না, এর পরেরটা এসএইচএম হবে। দিস ইকুয়েশন হ্যাজ সলিউশন এক্স ইকুয়ালস টু, আচ্ছা কনস্ট্যান্ট আমি এ আর বি নিচ্ছি, এ আর বি নিচ্ছি কারণ আগেরটা তো আমার বার করা হয়ে গেছে। এ ই টু দি পাওয়ার মিউ এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস মিউ এক্স। এটা একটুখানি কালকের বা আগের দিনের যে ছিল চেক করে দেখবে যে যখনই এই টাইপের সলিউশন হচ্ছিল ওই ল্যাপ্লাস ইকুয়েশনে, তখনই কিন্তু তার জন্য সরি এই টাইপের ইকুয়েশনের জন্য সলিউশন কিন্তু এটা নেওয়া হচ্ছিল। আর যখন এখানে প্লাস থাকছিল তখন সাইন আর কসের মধ্যে টার্ম চলে আসছিল, একটু চেক করে দেখবে। বুঝতে পারলে? তো এই তিনটেই আছে, মনে রাখবে যে যদি মাইনাস থাকে তাহলে এইরাম হবে, আর যদি প্লাস থাকে তাহলে সাইন আর কস টার্ম থাকবে। দিস ইকুয়েশন এর সলিউশন a e to the power mu x plus b e to the power minus mu x। আর একটা কি হবে, and 1 by c square t d2t dt2 equals to minus mu square। এটা একটা ফর্মুলা ছিল, ও এটা তো আমি পড়েছিলাম, যাই হোক। তাহলে এখান থেকে আমি কি পাবো, d2t সরি মাইনাস মিউ না, এটা প্লাস মিউ ছিল, প্লাস ইকুয়ালস টু মিউ d2t dt2 মাইনাস মিউ স্কোয়ার সি স্কোয়ার টি ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমার সেকেন্ড একটা সলিউশন। এটা সলিউশন আমার কি হয়ে যাবে, এটা সলিউশন, দিস হ্যাজ সলিউশন। এই ইকুয়েশনটা যেটা আছে এটা সলিউশন কি হবে, দিস ইকুয়েশন has solution t which is function of small t is equals to, এখানে c ধরছি, e to the power mu ct plus d e to the power minus mu ct। হবে কি হবে না বলো? এবার চেক করব বাউন্ডারি কন্ডিশন ফেলে যে এই সলিউশনটাও আমার পসিবল কিনা বা অ্যাকসেপ্টেবল কিনা। অ্যাপ্লাইং বাউন্ডারি কন্ডিশন ইন কেস 2। কারো যদি কিছু লিখতে গিয়ে মিস হয়ে যায় বলবে কিন্তু। ইন কেস 2, কেস 2তে আমরা বাউন্ডারি কন্ডিশন লাগাই। কি কন্ডিশন ছিল, সেম কন্ডিশন, বাউন্ডারি কন্ডিশনটা সেম হবে, জাই এক্স সরি জাই 0 comma t equals to xi l comma t equals to 0 which gives, এটা আমাকে দুটোই উত্তর দেয়। নাম্বার 1 x যেটা আছে সেটা 0-তে 0 হবে, and x l x at x equals to l, capital X at x equals to l সেটা আমার 0 হবে, or capital T at all time 0 হবে, which is not acceptable as earlier। এবার দেখো এই পার্টটা কেন অ্যাকসেপ্টেবল নয় সেটা আগেই বলে দিয়েছি, which is not acceptable as mentioned earlier। তো তাহলে কি টি এর কখনোই ইকুয়েশন মানে সলিউশন আসবে না? কেন আসবে? মানে কি তুমি দেখো t0 হওয়া মানে কি, প্রত্যেক টাইমে স্ট্রিংটা স্ট্রেট রয়েছে, নড়ছে না, টাইম ভেবে দেখো, দেখো টিটা 0 হওয়া মানে কি, টিটা 0 হওয়া মানে কি সব সময়ের জন্য এই জাইটা 0 হবে। জাই মানে হচ্ছে স্ট্রিংটা কতটা তার মিন পজিশন থেকে কতটা উপরে উঠছে সেটা হচ্ছে জাই। জাইটা কি বুঝতে পেরেছো তো? এটা আগে বলো। হ্যাঁ হ্যাঁ, তাহলে যদি ভাইব্রেশনটা। হ্যাঁ ভাইব্রেশনটা, তাহলে যদি আমার t0 হয়, ক্যাপিটাল t0 হওয়া মানে এটা কি, ক্যাপিটাল t0 হওয়া মানে হচ্ছে যে প্রত্যেক মোমেন্টে আমার জাই 0 আছে, কারণ জাই কি x ইন্টু টি,
t0 মানে যাই সবসময় 0, প্রত্যেক টাইমের জন্য 0, টাইম চেঞ্জ হলেও আমার সাই 0ই থেকে যাবে, বুঝতে পারলে? হুইচ ইজ, তাহলে আমার এটা কি আমার একটা অ্যাকসেপ্টেবল সলিউশন হচ্ছে? এটা কি নিয়ে আমরা কিছু করতে পারবো? না। অ্যাজ মেনশনড, তাই জন্য এটা আমরা ধরবো না অ্যাজ মেনশনড আলে, তাও লিখে দিতে হবে, তাও লিখে দিতে হবে যে কেন ধরছি না সেটা একটু জানিয়ে দিতে হবে। তাহলে অনলি ভিজিবল সলিউশন কি, x0 ইকুয়ালস টু 0 অ্যান্ড xl ইকুয়ালস টু 0, এইটা অনলি ফিজিবল। এবার এটা বসিয়ে দেখি, নাও না thus we have x0 equals to 0, x0 equals to 0 which implies কি ছিল, x এর ভ্যালুটা আমার কি ছিল, a e to the power mu x plus b e to the power minus mu x equals to 0 at x equals to 0। x0 বসিয়ে দিলে কি পাবে, a plus b equals to 0, which implies a equals to minus b, a equals to minus b, এটা আমরা পেলাম। and putting xl equals to 0, which implies a e to the power mu l plus b e to the power minus mu l equals to 0। এখানটায় যদি আমি করি, which gives a e to the power mu l equals to minus b e to the power minus mu l, এই যে দুটো ইকুয়েশন পেলাম, এটা হচ্ছে ইকুয়েশন সে 2, আর তাই পাচ্ছি তো, আর এইটা যেটা পেলাম সেটা হচ্ছে ইকুয়েশন 1। 1 and 2 আর সেম only if 1 and 2 satisfies only if, একমাত্র কখন দুটো 1 আর 2, এই যে দুটো ইকুয়েশন একমাত্র কখন স্যাটিসফাই করতে পারে, এনি আইডিয়া? এলটা যখন 0 হবে। এল কেন 0 হবে, এ আর বি 0 হবে, এল তো আমার ফিক্সড পয়েন্ট না, কনস্ট্যান্ট গুলো 0 হবে, এ আর বি 0 হবে। which gives কি দিচ্ছে, x যেটা আছে equals to a e to the power mu x plus b e to the power minus mu x equals to 0 for all points, for all x। তাহলে বলো প্রত্যেক পয়েন্টের জন্য x আমার 0, কোথা থেকে পেলাম, কারণ ঠিক আগের কেসটার মতো এখানেও কনস্ট্যান্ট গুলো 0 হয়ে যাচ্ছে, তাহলে কি হেন্স ল্যামডা ইকুয়ালস টু কি ধরেছিলাম, mu square is not a feasible solution, not an acceptable solution, not an acceptable solution। বলো বোঝা গেল কিভাবে আনতে হবে? এবার আসল কাজ, এই অবধি কারোর কোনো অসুবিধা থাকলে বলো। নেই তো অসুবিধা, তাহলে পরের পার্টটায় যাচ্ছি। এবার কি করব, কেস 3। এবার আমি করব কি, when lambda equals to, এবার আমার আরেকটা পার্ট আছে মাইনাস মিউ স্কোয়ার ধরে নেব, মিউ স্কোয়ারই হবে কিন্তু মাইনাস থাকবে সামনে। যখন ল্যামডা ইকুয়ালস টু মাইনাস মিউ স্কোয়ার তখন চেঞ্জটা কি হবে দেখো, দেন এবার দেখো এবার অ্যাকসেপ্টেবল সলিউশন আসবে। দেন ফার্স্ট ইকুয়েশনটা কি ছিল, 1/x d2x d2 ক্যাপিটাল x dx2 ইকুয়ালস টু ল্যামডা ছিল তো, সেটা মাইনাস মিউ স্কোয়ার হয়ে গেল, হুইচ ইমপ্লাইজ, এবার ইকুয়েশনটা দেখো
d2 ক্যাপিটাল x dx2 ইকুয়ালস টু মাইনাস মিউ স্কোয়ার এক্স, এটাকে এই সাইডে নিয়ে আসি, তাহলে আমি কি পাচ্ছি d2 ক্যাপিটাল x dx2 প্লাস মিউ স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0। দিস হ্যাজ সলিউশন। এটা সলিউশন কি হবে বলো, বলো কেউ একজন। x ইজিক্যাল টু ওটা মানে ওই আগে যেটা বেরিয়েছিল ওটার মাঝখানে মাইনাস হয়ে যাবে। না, এটা সলিউশন। এটা একটুখানি তোমরা আগে ল্যাপ্লাস ইকুয়েশন গুলো দেখো, বুঝতে পেরে যাবে। এটা সলিউশন হবে a cos মিউ এক্স প্লাস a b sin omega t সাইন মিউ এক্স। একটুখানি তোমরা ল্যাপ্লাস ইকুয়েশন যখন করিয়েছিলাম 3 রকম সলিউশন বেরিয়েছিল না, তুমি খেয়াল করে দেখবে এরকম এরকম ইকুয়েশন আসতো। একটা ইকুয়েশনে তোমার ধরো এন স্কোয়ার আসছিল প্লাস এন স্কোয়ার, একটা ইকুয়েশনে মাইনাস এন স্কোয়ার আসছিল। যখন মাইনাস এন স্কোয়ার হচ্ছিল তখনকার সলিউশনগুলো আমরা নিচ্ছিলাম এই ওপরেরটা। আর যখন আমার প্লাস আসছিল, এটাই কিন্তু সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন। আর সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন তোমরা যদি এটাকে তোমরা ট্রায়াল সলিউশন দিয়ে করার দেখো, তোমরা দেখবে যে তোমার ইমাজিনারি নাম্বার আসছে, রুটসগুলো ইমাজিনারি আসবে। এই ট্রায়াল সলিউশন মেথড দিয়ে করে দেখো এটাকে, তোমরা দেখবে ইমাজিনারি রুটস আসবে। ইমাজিনারি রুটস আসা মানেই কি, যে তোমার কস আর সাইন টার্মে আসবে। আর এইটা তুমি যদি করো, এটাতে তুমি সরি কোথায় গেল, যদি তুমি ল্যামডা কেস 3টা করতে, ল্যামডা ইকুয়ালস টু প্লাস মিউ স্কোয়ার ধরে করতে, তখন তোমার কিন্তু রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট রুটস আসতো। তার জন্য তোমরা একটা করে দেখতে পারো। আমরা এই জিনিসগুলো যেহেতু করা হয়ে গেছে বলে আমরা ডিটেলসে করছি না, কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। মনে আছে তো ওই প্রসেসগুলো, ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা ট্রায়াল মেথড দিয়ে, ইমাজিনারি রুটস আসবে একবার দেখা। হ্যাঁ স্যার, এই ওমেগা টি করে করতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওইভাবে একবার যদি করে দেখো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই যে কমপ্লিমেন্টারি, ও তোমাদের তো এগুলো তো আই থিঙ্ক এই ইয়েতেই ছিল, মানে ম্যাথের মধ্যেই ছিল, যারা যারা ম্যাথ করেছো বা যারা ম্যাথ করবে তাদের এবার আছে, এবার না পরের 4th সেমিস্টারে আসবে। আর যারা যারা ম্যাথ করেছো তাদের 3rd সেমিস্টারে ছিল। তো ওই জিনিসগুলোই, এই সিএফ বার করার কেসগুলো। তো এইখানটায় তুমি এই ইকুয়েশন এলে তোমার রুটসগুলো ইমাজিনারি আসবে, আর ইমাজিনারি আসা মানেই তোমার এইটা হচ্ছে সলিউশন। তো এটা আমরা এখন মনে রাখবো, আর আমরা বেশি করব না, ভাবতে যাব না, আমরা মাথায় রাখবো মাইনাস এলে এই ইকুয়েশনটা আসবে, আর যদি এইখানে প্লাস থাকে তাহলে এই ইকুয়েশনটা আসবে। এটা আমরা এখন মনে রাখবো। এটা হয়ে গেল সলিউশন। অ্যান্ড সেকেন্ড টাইপ কি ছিল, অ্যান্ড আমরা সেকেন্ড টাইপ পাচ্ছি 1/ct স্কোয়ার, সরি 1/c²t, 1/c²t d2t dt2 ইকুয়ালস টু, এই জিনিসটা আমার কি ছিল, মাইনাস মিউ স্কোয়ার ছিল। তাহলে এখান থেকে আমার কি পাচ্ছি দেখো, d2t একবারে লিখছি dt2 প্লাস মিউ স্কোয়ার c² t equals to 0. This equation has solution. This equation has solution. This equation has solution. এই ইকুয়েশনের সলিউশন কিরকম হবে বলো তো কেউ একজন। t equals to, বলো সলিউশনটা কিরকম হবে। a cos mu না ct এটা নেব না, এ নেব না, কারণ আগে আমরা যেহেতু এ নিয়ে নিয়েছি আর এটা এর কেস 3 এরই পার্ট, তাই এখানে সিডি নেব। ঠিক আছে, c cos mu ct plus d sin ভেরি mu গুড, ct। ভেরি গুড, ঠিক আছে, ডি সাইন মিউ সিটি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার এই দুটো সলিউশন। এবার আবার আমি কি করব, তাহলে আমার ফাইনাল যাই কি হয়ে গেল, দাস যাই ইকুয়ালস টু এক্স ইন্টু টি, হুইচ ইমপ্লাইজ যাই কি হয়ে যাবে, এটাকে আমি দুটোকে একসাথে গুণ করে লিখবো, যাই ইকুয়ালস টু আচ্ছা যাই এক্স কমা টি, এইভাবে লিখি এক্স কমা টি ইকুয়ালস টু ব্র্যাকেট দিয়ে ফার্স্ট পার্টটা লিখি এ কস মিউ এক্স প্লাস বি সাইন মিউ এক্স ইন্টু, এটাই গুণ আছে, হ্যাঁ,
সি কস মিউ সিটি প্লাস ডি সাইন মিউ সিটি, সরি, আচ্ছা একটুখানি জাস্ট ভাবো, নর্মাল, এটা এইটার পার্ট নয়, জাস্ট লিখবে না, তোমাদের জাস্ট আমি এমনি একটু মনে করার জন্য একটুখানি কিছু জিনিস বলছি। ধরো ওয়েভ ফাংশনের ইকুয়েশনটা নর্মালি কিরকম হতো, নর্মালি তোমরা যদি খেয়াল করে দেখো একটু খেয়াল করে দেখো দুটো টার্ম থাকতো, এ সাইন, কথার কথা, একটা টার্ম থাকতো ওমেগা টি, আর একটা টার্ম থাকতো কে এক্স, একটা টার্ম থাকতো ওমেগা টি, একটা টার্ম থাকতো কে এক্স। তাহলে যদি তুমি এই ইকুয়েশনটার সাথে কম্পেয়ার করো, তাহলে কে এক্সটা, এখানে কেটা কে, কেটা কে কেটা কে, মিউ। হ্যাঁ মিউ, কে হচ্ছে মিউ। আর কে আর ওমেগার মধ্যে সম্পর্ক কি? মিউ সি হচ্ছে ওমেগা। না মানে হ্যাঁ, কে ওমেগা সি যেটা, সরি কে সি যেটা, সেটা হচ্ছে ওমেগা। অ্যাকচুয়ালি এইভাবে মনে রাখতে পারো যে কে যেটা, কে ইকুয়ালস টু 2 পাই বাই ল্যামডা, আর ওমেগা যেটা সেটা হচ্ছে 2 পাই ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি হচ্ছে নিউ। তাহলে যদি তুমি দুটোকে গুণ করে দাও, কে ওমেগা করো, তাহলে তুমি, সরি কে বাই ওমেগা করো, বা ওমেগা বাই কে করো, তাহলে তুমি কি পাচ্ছ, 2 পাই, 2 পাই কেটে যাচ্ছে, ওপরে থাকছে নিউ, নিচে থাকছে ল্যামডা, নিউ ল্যামডা ইকুয়ালস টু সি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ওমেগা ইকুয়ালস টু কেসি পাচ্ছি। এবার তোমরা খেয়াল করে দেখো তাই হচ্ছে, কিন্তু এই দেখো এটা আমার ওমেগাকে রিপ্রেজেন্ট করছে মিউ সিটা, আর নিউটা আমার কে কে রিপ্রেজেন্ট করছে। তাহলে আমার আসছে কিনা ওয়েভ ইকুয়েশন, আসছে কিনা মনে করে দেখো এবার, জাস্ট কম্পেয়ার করে। হ্যাঁ স্যার। বোঝা গেল তো কি কেন এটাকে আমি বলছিলাম? যাই হোক, এইটা লেখার দরকার নেই, এটা জাস্ট আমি এই পার্টটা এমনি জাস্ট মনে করাবার জন্য বললাম যে কিভাবে দেখো কম্পেয়ার করে, তাহলে মিউটা আমার কে এর সমান, যেটা হচ্ছে ওয়েভ ভেক্টরের সমান হচ্ছে, বা ওয়েভ ভেক্টরটাই এক্ষেত্রে মিউ হচ্ছে, আর ওয়েভ ভেক্টর ইন্টু সি মানে মিউ সি যেটা, সেটা আমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা। ঠিক আছে, তো এটা জাস্ট মনে করাবার জন্য আমি একটুখানি এটা দেখিয়ে দিলাম। তাহলে এটা আমার যাই বেরোচ্ছে। এবার আমি কি করব, এবার আবার সেই কাজ অ্যাপ্লাই করব, কি অ্যাপ্লাইং বাউন্ডারি কন্ডিশনস, অ্যাপ্লাইং বাউন্ডারি কন্ডিশনস ইন কেস 3, কেস 3তে আমি বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করব। তো বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করলে আমি কি পাবো, ফার্স্ট, আচ্ছা একবার আমি বাউন্ডারি কন্ডিশনটা আরেকবার লিখে দিই, বারবার লেখা ভালো। জাই 0, টি ইকুয়ালস টু জাই এল, টি ইকুয়ালস টু 0। তাহলে এটা দুটো পার্ট হতে পারে, তাহলে টেকি ফার্স্ট পার্টটা দেখি, টেকিং জাই 0, টি ইকুয়ালস টু 0, এখান থেকে আমরা কি পাচ্ছি, আচ্ছা এটাও কিন্তু সেম কেস, এখানটায় আমরা টি, এই পার্টটা ইজ নট ফিজিবল, এই পার্টটা কিন্তু ফিজিবল নয়, খেয়াল রাখবে, এটা কিন্তু আমার নট অ্যাকসেপ্টেবল সলিউশন, নট অ্যাকসেপ্টেবল। এক্ষেত্রেও কিন্তু আমার এই পার্টটা কিন্তু নট অ্যাকসেপ্টেবল, খেয়াল রাখবে। তাই জন্য আমার দুটোই কেস হবে, একটা হচ্ছে এই পার্টটা এক্স ইকুয়ালস টু 0, আর অন্যটা হচ্ছে আমার যেখানটায় টি ইকুয়ালস টু এক্স ইকুয়ালস টু এল, এইটা ইকুয়ালস টু 0 হলে এবার আমি কি করব, চলো এক্স এর ফর্মুলাতে আমি যদি এইখানটায় 0 বসাই, কে 0 হবে, সাইনটা 0 হবে, কসটা থাকবে, ঠিক কিনা, কসটা 1 হয়ে যাবে, থাকবে না, কসটা 1 হয়ে যাবে, সাইন এক্স 0 বসালে কি হবে, সাইন 0 হয়ে যাবে, পুরোটা 0 হয়ে যাবে, কসটা 1 হয়ে যাবে। তাহলে আমি এই জিনিসটা পাবো কি পাবো না বলো, এ ইন্টু সি, সি কি ছিল, সি কস মিউ সি টি প্লাস ডি সাইন
মিউ সি টি। ঠিক আছে, তাহলে অ্যাজ সি কস মিউ সি টি, সি কস মিউ সি টি একবারই লিখে দিচ্ছি, অ্যান্ড ডি, এটা দুটো মানে হতে পারে, আইদার এ ইকুয়ালস টু 0 হতে পারে, বা এই যে ভেতরের পার্টটা যেটা আছে সি কস মিউ সি টি অ্যান্ড ডি সাইন মিউ সি টি ইকুয়ালস টু 0 ইমপ্লাইজ, আচ্ছা এটা সিটা একটু কিরাম লাগছে, ব্র্যাকেটের মতো মনে হচ্ছে, ইমপ্লাইজ, খেয়াল করে দেখো এই জিনিসটা কিন্তু এটাই ছিল, টি ছিল, দিস ইজ ইকুয়ালস টু 0 হুইচ ইজ নট অ্যান অ্যাকসেপ্টেবল সলিউশন। কেন অ্যাকসেপ্টেবল সলিউশন ওটা বলতে হচ্ছে না আশা করি, হুইচ ইজ নট অ্যান অ্যাকসেপ্টেবল সলিউশন। Hence only possibility is, only possibility here is only possibility is a equals to 0, a equals to 0, তাহলে a যদি 0 হয়ে যায় তাহলে আমার সাইটা কি হবে, দাস জাই এক্স টি যেটা আছে সেটা কি হয়ে যাবে, f0 বসিয়ে দাও, তাহলে আমার কি হয়ে যাচ্ছে দেখো, জাই এক্স টি হয়ে যাচ্ছে বি সাইন মিউ এক্স, বি সাইন মিউ এক্স ইন্টু সি কস মিউ সি টি প্লাস ডি সাইন মিউ সি টি। ওকে, নাও সেকেন্ড স্যার একটু রাউন্ড। উপরটা দেখান, হ্যাঁ হ্যাঁ একটু। হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা 2 মিনিট। এগেন নেক্সট কেসটা কি আছে, ডেল মিউ এল, সরি জাই এল টি ইকুয়ালস টু 0, মানে এক্স যখন এল হবে তখন এই পার্টটা 0 হবে, তাহলে এটার আমার কি মনে হতে পারে, হুইচ ইমপ্লাইজ বি সাইন কে মিউ এল ইন্টু সি কস মিউ সি টি প্লাস ডি সাইন মিউ সি টি equals to 0, which implies b sin, কারণ অন্যটা তো আমার 0 হচ্ছে না, মিউ এল equals to 0, thus either b equals to 0 or sin মিউ এল equals to 0, দুটোর মধ্যে থেকে যে কোনো একটা হবে, either b equals to 0 হবে or sin মিউ এল equals to 0 হবে, দুটো কেস, এটা তো 0 হবে না সেটা আমরা আগেই বলে দিয়েছি যে এটা অ্যাকসেপ্টেবল সলিউশন নয়। এবার তোমরা একটু বলো তো b equals to 0 অ্যাকসেপ্টেবল সলিউশন হবে কি হবে না, আর যদি হয় তো কেন হবে না, একটুখানি বলো কেউ একজন। b equals to 0 অ্যাকসেপ্টেবল হবে কি হবে না, আর যদি না হয় তো কেন হবে না, b equals to 0 একটুখানি ভাবো, আগের পার্টগুলোর কথা মনে করো, যারা লিখছো তারা একটু আগের খাতাগুলো দেখো, আগের কেস 1 কেস 2 দেখো, বুঝতে পেরে যাবে। স্যার আগের বার তো হয়েছিল B0 হলে পরে তো ওই ল্যামডা ইকুয়াল টু আগের বার যেটা কেস 2 তে ছিল, দেখো বলো, কাছাকাছি আছে, বলো কেস 2টাই দেখো, বলো হ্যাঁ b0 ওটাতে হলে, B ইকুয়াল টু 0 হলে পরে x যেটা দিচ্ছিল হ্যাঁ সেটা 0 হয়ে যাচ্ছিল, হ্যাঁ, এখানে কি হবে, তাহলে ওটা এখানে যদি b0 হয় তাহলে x কি 0 হবে, দেখে ভেবে দেখো, বলছি একটু ওপরের কেসটা দেখো, এই কেস 3D ওপরের পার্টটা দেখো, দেখো a0 বেরিয়েছে, a0 বেরিয়েছে, ঠিক আছে, এবার যদি bও 0 হয়ে যায় তাহলে তার মানে কি, তাহলে তার মানে কি, তাহলে x 0 হয়ে যাচ্ছে, কারণ আমাদের x ইকুয়াল টু a cos mu x একদম আর একদম, প্লাস b sin mu x, তার মানে তো আমার 0 হয়ে যাচ্ছে পুরোটা পুরোটা 0 ফর অল, ফর x ইকুয়াল ফর ফর অল পয়েন্টস, অল x পয়েন্ট, হ্যাঁ তাহলে তার মানে হ্যাঁ কি, তার মানেটা কি,
এক্স ইকুয়ালস টু 0 হয়ে তার যাওয়ার মানে সময় তারটা কিরাম আছে, ভাইব্রেশন হচ্ছে? তার মানে না 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 ভাইব্রেশন হবে না তো তাহলে। তার মানে এটা কি অ্যাকসেপ্টেবল সলিউশন হলো? না না কেসটা বুঝতে পারলে? যদি দেখি এক্স এর দুখানা যে কনস্ট্যান্ট আছে, ক্যাপিটাল এক্স এর সাথে তো আমি দুটো কনস্ট্যান্ট প্রত্যেকবার দেখো, প্রত্যেকবার তাই হচ্ছিল, কিন্তু ক্যাপিটাল এক্স এর সাথে দুখানা কনস্ট্যান্ট আসছিল, তারা দুজনই যখন যখন 0 হয়ে যাচ্ছিল তখন তখনই আমার সেটা অ্যাকসেপ্টেবল সলিউশন হচ্ছিল না। বুঝতে পারলে তো? এখানেও সেম কেস হচ্ছে, যদি আইদার হতে পারে বি ইকুয়ালস টু 0 হবে বা সাইন মিউ এল ইকুয়ালস টু 0 হবে, কিন্তু বি ইকুয়ালস টু 0 অ্যাকসেপ্টেবল সলিউশন নয়, তো বি সবসময় নট ইকুয়ালস টু 0 হবে যদি আমার অ্যাকসেপ্টেবল সলিউশন চাই। কারণ বি ইকুয়ালস টু 0 হওয়া মানে কি, যে তারটা আমার ফর অল পয়েন্টস ইট ইজ, এটার কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, প্রত্যেক পয়েন্টসের জন্য ডিসপ্লেসমেন্ট ইজ 0। বুঝতে পারলে তো এই জায়গাটা? বলো সবাই। হ্যাঁ স্যার বুঝেছি। তো নাও তো তার মানে তো সাইন মিউ এলটা 0, তার মানে অবভিয়াসলি শুধু ওটাই একমাত্র ফিজিবল সলিউশন বা অ্যাকসেপ্টেবল তাহলে সলিউশন। তো কসের পার্টটা থেকে যাচ্ছে। কসের পার্টটা, সাইন মিউ। আচ্ছা দাঁড়াও করি, বুঝতে পারবে, দাঁড়াও। নাও বি ইকুয়ালস টু 0 will give psi x comma t equals to 0 for all points, for all x points. এখানে ব্র্যাকেটে লিখে রাখি as a is already 0, as a is already 0, তার জন্য যদি b 0 হয়ে যায় তার মানে আমার কি হচ্ছে, psi equals to 0 হবে for all x points, which will mean no vibration occurring on the string, no vibration বা displacement is occurring on the displacement occurs on the বা is occurring on the string, no vibration or displacement is occurring on the string, string এর মধ্যে কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছে না। Hence b equals to 0 is not a feasible solution, hence b equals to 0 is not an acceptable solution, acceptable solution। তাহলে দাস উই হ্যাভ একমাত্র কি পসিবিলিটি আছে আমাদের, সাইন মিউ এল ইকুয়ালস টু 0। এবার সাইন কখন কখন 0 হয়, সাইন মিউ এল, সাইন আমার কোন ভ্যালুগুলোর জন্য 0 হয়, যখন সাইন আমার n পাই হয়, for any multiple of pi, n equals to 0 1 2 3 dot dot dot, ঠিক আছে, for n equals to 0 1 2 3 dot dot dot, which implies mu l equals to n pi or mu equals to, this is something, mu equals to n pi by l, চেনা চেনা লাগছে কি লাগছে না, which is equals to mu n, চেনা চেনা লাগছে কি লাগছে না বলো। আচ্ছা একটু একটু পরে চেনা চেনা লাগবে। দাস psi ইকুয়ালস টু, জাই যেটা আছে, জাই এন এক্স টি ইকুয়ালস টু সাইন মিউ এল ছিল তো এখানে, সরি মিউ এক্স ছিল, মিউ এক্সটা কি হয়ে যাবে, মিউ থাকবে না, মিউ এর জায়গায় হয়ে যাবে এই পার্টটা এন পাই বাই এল। আচ্ছা একটুখানি ভেঙে করি, আচ্ছা একটু ভেঙে করি, সাইন মিউ এন এক্স স্যার তো স্ট্রেসটিং এর ইকুয়েশনে তো ওই sin n pi বাই l ছিল তো। ওটাই তো, ওটাই তো, এখানে একটা বি থাকবে সামনে, দাঁড়াও 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 আসছে 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 জিনিসটা একটুখানি লিখে নিই, এখানে একটা সম্ভবত সামনে একটা বি থাকবে, আই থিঙ্ক এটাকে আমি বি এন নিয়ে নিতে পারি, এটা মনে হয় আমার নোটটাই মিস হয়ে গেছে বি এনটায়, তোমরা একটুখানি দেখে নিও তো, সাইন
bn sin n pi x বাই l, মানে কি করলাম বলো তো, মিউ এর জায়গায় n পাই, মিউ এর জায়গায় n পাই বাই l বসিয়ে দিলাম, তাহলে আমি এই জিনিসটা পাবো। আচ্ছা আমি একবার পুরো জিনিসটা লিখি, যেহেতু a 0 তাহলে আমার, আচ্ছা এইভাবে লিখি আমি, দাঁড়াও, সাই ইকুয়ালস টু তাহলে আমার কি থাকছে, একবার আমি ভেঙে ভেঙে লিখছি, সাই ইকুয়ালস টু বি সাইন এক্স কস, সি কস এন এক্স, সি কস মিউ সি টি প্লাস ডি সাইন মিউ সি টি। Here the solution will have a number of mu values, mu n equals to n pi বাই এল, মিউ এন ইকুয়ালস টু এন পাই বাই এল। এই সলিউশনে মিউ এর অনেকগুলো ভ্যালু হবে, মিউ এন হবে, দাস ফর ইচ ভ্যালু অফ এন, প্রত্যেক ভ্যালু অফ এন এর জন্য there will be a possible solution, there will be a possible solution, a possible solution। প্রত্যেক এগুলো কিন্তু খুব ভালো করে করবে এই জিনিসগুলো, কোয়ান্টাম মেকানিক্স যেটা তোমরা ফোর্থ সেমে পড়বে, খুব লাগবে এই জিনিসগুলো। এইখানে প্রত্যেক ভ্যালু অফ এন এর জন্য তোমার একটা একটা করে সলিউশন হবে, তাই জন্য তোমার অনেকগুলো সাই হতে পারে, কারণ প্রত্যেকটাই একটা করে সলিউশন হচ্ছে। সাই এন, এখানে আমি দেখো সাই সাবস্ক্রিপ্টে আমি এন নিয়ে আসলাম, ইকুয়ালস টু বি এর, বিটাও একটা কনস্ট্যান্ট, এটারও অনেকগুলো পার্ট হতে পারে, তাই জন্য আমি এখানেও বি এর নিচে এন নিয়ে আসলাম। এখানটায় সাইন মিউ এন লিখতাম, তো মিউ এন এর জায়গায় আমি এক কাজ করি, এন পাই বাই এল লিখে দিচ্ছি, তাহলে এখানে হয়ে যাবে এন পাই এক্স বাই এল ইন্টু কস সি কস। আচ্ছা নাকি এখানটা আমি আরেকটা টার্ম লিখেই দিই, মিউ এনটা কি লেখার দরকার আছে এখানটায়, নাকি বুঝতে পারবে বলো, এখানে কি না তো বুঝতে ঠিক পারবো। আছে, তাহলে সি কস, এখানটায় মিউ, আমার মিউ এন সিটি হতো, সেখানে আমি লিখবো মিউ এর জায়গায় এটা লিখে দেবো এন পাই সিটি বাই এল প্লাস ডি কস, ডি সাইন এন পাই সিটি বাই এল। হলো তো, এই জিনিসটা আমার বেরোলো। দ্য জেনারেল সলিউশন উইল বি, the general solution will be, আচ্ছা যেটা করা যেতে পারে বি এন, আচ্ছা এটাও এন হয়ে যাবে, সি এন ডি এন, ঠিক আছে, যেটা করা যেতে পারে সেটা হচ্ছে জেনারেল সলিউশন উইল বি জাই এক্স কমা টি, জেনারেল সলিউশন হচ্ছে যতগুলো পসিবল এন সাই আছে সবার যোগফল, সামেশন ওভার n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি, সামেশন ওভার n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি। এবার আমি কি করলাম দেখো, সাইনটাকে আমি সাইন এন পাই এক্স বাই এল রাখলাম, বিটাকে আমি কি করলাম ঢুকিয়ে দিলাম, ভিটাকে ঢুকিয়ে দিলে আমার এখানটায় কি হয়ে যাবে বলতো, আমি ধরো নিয়ে নিলাম সি এন প্রাইম কস এন পাই সিটি বাই এল প্লাস ডিএন প্রাইম সাইন এন পাই সিটি বাই এল। এখানে সিএন প্রাইম একটু আন্দাজ করে বলতে পারবে, সিএন প্রাইম আর সি এর মধ্যে সম্পর্ক কি? বিএন সিএন হচ্ছে সিএন প্রাইম। না, সিএন প্রাইম ইকুয়ালস টু বিএন সিএন, বিটাকে ঢুকিয়ে বিএন দিলাম না, বিটাকে ঢুকিয়ে হ্যাঁ দিলাম না, সেটাই তো, আচ্ছা বিএনসি। বিএন বিএন সিএন সিএন আছে এখানে, সিএন দুটোকে করে দিয়েছি, মাল্টিপ্লাই। সিএন করে দিয়েছি, আর ডিএন প্রাইম ইকুয়ালস টু ডিএন।
বা এখানটায় তোমরা এই প্রাইম বদলে যে কোনো অন্য কনস্ট্যান্ট রাখতে পারো, কিন্তু আলটিমেট কেসটা কি দেখো, তোমার এই যে সলিউশনটা আমি বার করলাম এইটাই কিন্তু তুমি একটু যদি স্ট্রেচ স্ট্রিং এর পার্টটা তোমরা যদি বি ঘোষের বইতে দেখো, তোমরা এই জিনিস এরকমই একটা সলিউশন কিন্তু পাবে, স্ট্রেচ স্ট্রিং এর সলিউশন। 6 নম্বরের প্রশ্ন আসতো, একটুখানি চেক করে দেখো, এরকমই কিন্তু পার্ট আছে, এরকমই পার্টটা পাবে কিন্তু। মনে পড়ছে কি বলো? হ্যাঁ স্যার, তারপর এটা থেকে আমরা প্লাগটা স্ট্রাক্ট বের করেছিলাম। এইটাই। এবার আরো দুখানা ইনিশিয়াল কন্ডিশন আমরা ঢোকাবো, সেটা হচ্ছে যে আমরা স্টার্টিং এ আমরা ভাইব্রেশনটা কিভাবে স্টার্ট করেছি। দুভাবে স্টার্ট করতে স্যার পারি। একটু হ্যাঁ বলো উপরের বলো। একটা ইকুয়েশনটা দেখান না, উপরে এটার উপরের উপরেরটা। এইটা না তার উপর? হ্যাঁ হ্যাঁ। না না, ঠিক আছে ঠিক আছে। হুম। আসলে এখানটায় এন দিইনি, যখন এখানে এন ঢোকালাম তখন এখানে সবগুলোতে এন দিয়ে দিলাম, বিএন সিএন ডিএন। কারণ তোমার ধরো সাই ওয়ান করলে তখন বি ওয়ান সাইন পাই এক্স বাই এল, সি ওয়ান কস পাই এ সিটি বাই এল, ডি ওয়ান সাইন পাই সিটি বাই এল। যখন জাই একইভাবে এই জাই টু যেটা হবে সেটা হবে বি টু সাইন টু পাই এক্স বাই এল, কস সি টু কস টু পাই সিটি বাই এল, ডি টু সাইন টু পাই সিটি বাই, এইভাবে হতে থাকবে, বুঝতে পারলে তো? এরকম প্রত্যেক এনের ভ্যালুর জন্য তোমার একটা একটা করে সলিউশন। কিরাম সলিউশন বলো তো, কথার কথা বলছি, এই যে স্ট্রিংটা ছিল তো, তোমার একটা এরকম সলিউশন হবে, এটা হচ্ছে তোমার সাই ওয়ানটা, এটা হচ্ছে সাই ওয়ানটা যখন এইভাবে ভাইব্রেট করবে মাঝখান থেকে। আর যদি তুমি আবার এইভাবে ভাইব্রেট করাও, মানে মিডিল পয়েন্ট মিডিলটায় ভাইব্রেট করবে, সেটা হচ্ছে আমার সাই টু। মনে পড়ছে বা সাই ওয়ান সাই টু কি? আবার যদি এইরকম ভাবে ভাইব্রেট করে সেটা হচ্ছে আমার জাই থ্রিটা। বুঝতে পারছো জাই ওয়ান জাই টু জাই থ্রিটা কি? মনে পড়ছে? তিন মোডস অফ ভাইব্রেশন, একটা হচ্ছে তুমি মাঝখান থেকে ভাইব্রেট করাচ্ছ, একটা হচ্ছে সাইডে ভাইব্রেট করছো, এরকম আলাদা আলাদা টাইপের ভাইব্রেশনের জন্য তোমার আলাদা আলাদা রকম হতে পারে। বুঝতে পারলে কি পারলে না বলো একটুখানি? বোঝা গেল তো? হ্যাঁ স্যার, ঢেউগুলো। হ্যাঁ একদম ঠিক আছে। এবার কিভাবে ভাইব্রেশনটা স্টার্ট করছি, দ্য ভাইব্রেশনকে দুভাবে স্টার্ট করা যেতে পারে। স্টার্টিং দ্য ভাইব্রেশন, স্যার বলো। স্যার বলছিলাম যে এই কনস্ট্যান্ট গুলোর ভ্যালু কি আর বের করতে হবে, না নাকি না না এটাকে না না এইভাবেই না, ছেড়ে এইভাবে দেবো? এইভাবে এইভাবে কনস্ট্যান্টের দ্বারা দেখছি কনস্ট্যান্টের কি বার করা হয়েছে না বার করা হয়নি এক্ষেত্রে। আর হ্যাঁ বার করা বলতে কিরম ভাবে বলো তো, এটাকে জাস্ট ওই ইয়ে করে বার করেছে আর কি, ওই একটা ফুরিয়ার ফর্ম দিয়ে ফেলে দিয়েছে, ফর্মুলা ফেলে দিয়েছে, আর কিছু করেনি, বার করেনি, মানে জাস্ট একটা ফর্মুলা লিখে দিতে হবে। স্টার্টিং দ্য ভাইব্রেশন, starting the vibration on the string. Number 1, giving it a displacement. Initial displacement, giving an initial displacement. Giving an initial displacement বা এটাকে আমি বলতে পারি প্লাকিং। কারণ তুমি কি করছো, এই স্ট্রিংটা আছে তো, তুমি এই মাঝখানে স্ট্রিংটাকে এরকম ভাবে তুলে ছেড়ে দিচ্ছ, তাহলে এইভাবে ভাইব্রেশন স্টার্ট হচ্ছে। তো তুমি কি করছো, স্ট্রিংটাকে কি করছো, অ্যাট টাইম টি ইকুয়ালস টু 0, তাহলে তুমি ইনিশিয়ালি কি করছো, টাইম টি ইকুয়ালস টু 0 তে তুমি কি করছো, স্ট্রিংটাকে ডিসপ্লেসমেন্ট দিচ্ছ তো, বা প্লাগ করছো। তো এটা একটা প্রসেস হতে পারে, ঠিক আছে। অর এলস সেকেন্ড কেস কি হতে পারে, তুমি একটা ইনিশিয়াল গিভিং ইট অ্যান ইনিশিয়াল ভেলোসিটি, গিভিং অ্যান ইনিশিয়াল ভেলোসিটি, একটা ভেলোসিটি দিতে পারো অ্যাট টাইম টি ইকুয়ালস টু 0। এটাকে আমি কি বলবো, এটাকে আমি বলবো স্ট্রাকিং। স্ট্রাক করা মানে কি হচ্ছে, তুমি একটা ভেলোসিটি দিচ্ছ। তো স্ট্রাকিং আর প্লাকিং এর তিনটে কেস হয়ে যায়, দুটো কেস হয়ে যাচ্ছে। একটা হচ্ছে যে তুমি উঠিয়ে টেনে ছেড়ে দিচ্ছ, আর একটা কি তুমি অ্যাট টাইম টি ইকুয়ালস টু 0 তে তুমি কি করছো, উঠিয়ে ছেড়ে দিচ্ছ, যেটা হচ্ছে প্লাকিং।
আর একটা হচ্ছে তুমি যাকে একটা স্ট্রাক করছো, মানে একটা ইনিশিয়াল ভেলোসিটি দিচ্ছ। তাহলে সেই অবস্থায় ইন কেস অফ স্ট্রাকিং বা ইন কেস অফ প্লাকিং, বা ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট যখন দেওয়া হচ্ছে স্ট্রিংটাকে, বুঝতে পারছো তো এই ব্যাপারটা, ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট দেওয়া হচ্ছে, ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট তুমি যখন দিচ্ছ তখন কি হবে ফর্মুলাটা, তখন সাই এক্স কমা জিরো যেটা আছে, সাই এক্স কমা জিরো সেটাকে আমি এফ এক্স ধরবে, সাই এক্স কমা জিরো, কারণ টাইম টি ইকুয়ালস টু জিরোতে, কারণ এটা তুমি টি ইকুয়ালস টু, খেয়াল করে দেখো, অ্যাট টি ইকুয়ালস টু জিরোতে করেছো, অ্যাট টি ইকুয়ালস টু জিরোতে করেছো, আর এইটা হচ্ছে তোমার ইনিশিয়াল ডিসপ্লেসমেন্টের ভ্যালু, ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট ভ্যালু, ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট ভ্যালু, ঠিক আছে, বুঝতে পারলে তো? হ্যালো, কানেকশন আছে? হ্যাঁ 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 আচ্ছা, স্যার। এবার তাহলে তোমরা একটু দেখো যে যদি তোমরা টি ইকুয়ালস টু জিরোতে ডিসপ্লেসমেন্ট দাও তাহলে আমার ইকুয়েশনটা কি হয়ে যাচ্ছে, দাস জাই এক্স কমা জিরো যেটা আছে এটা আমার কি ছিল, সামেশন ওভার এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি। আচ্ছা, একটু উপরে চলে যাচ্ছি মেন ইকুয়েশনটায়। এই ইকুয়েশনে তোমার কি দেখো, তুমি টি ইকুয়ালস টু জিরো বসাচ্ছ, এবার টি ইকুয়ালস টু জিরো বসালে কোন টার্মটা জিরো হয়ে যাবে, এই টার্মটা জিরো হয়ে যাবে, ঠিক কি না, সাইন টার্মটা, তার মানে এই পার্টটা জিরো হয়ে গেল, আর কস টার্মটা যেটা আছে সেটা 1 হয়ে যাবে। তাহলে তোমার কি পড়ে থাকবে, সি এন প্রাইম সাইন এন পাই এক্স বাই এল, এটাই পড়ে থাকবে কি থাকবে না বলো? হ্যাঁ স্যার। তাহলে এখানে আমার হয়ে যাবে সি এন প্রাইম সাইন এন পাই এক্স বাই এল, এই যে জিনিসটা সেটা আমার এফ এক্স এর সমান, এই জিনিসটা এফ এক্স এর সমান। এবার এইরকম ইকুয়েশনকে, এটাকে জাস্ট একটা কথা দিয়ে তোমরা লিখে রাখতে পারো, সিএন ক্যান বি অবটেন বাই ফুরিয়ার ট্রান্সফর্ম। ফুরিয়ার ট্রান্সফর্মটা তোমরা পরের সেমিস্টারে শিখবে। সিএন ক্যান, এটা আপাতত মাথায় রেখো, সিএন ক্যান বি অবটেন্ড বাই ফুরিয়ার ট্রান্সফর্ম। ফুরিয়ার ট্রান্সফর্মটা তোমাদের পরের সেমিস্টারে আছে, মানে থার্ড সেমিস্টারে, ফোর্থ সেমিস্টারে। কি হবে বলতো, জাস্ট সিএন প্রাইম ইকুয়ালস টু এফ এক্স এর সাথে এই টার্মটা যাবে, আর এইটা হয়ে যাবে আমার কি ফর্মুলাটা, সিএন প্রাইম নট সিএন প্রাইম, এখানে আমরা প্রাইম ধরেছি তো, তাই সিএন প্রাইম ইকুয়ালস টু, এইটা হচ্ছে ফর্মুলা 2/L, এটা তোমরা ইন্টিগ্রেশন 0 টু L, ইন্টিগ্রেশন 0 টু L এফ অফ এক্স, এফ এক্সটা কি, এফ এক্সটা হচ্ছে আমার কত পরিমাণ ডিসপ্লেসমেন্ট দেওয়া হচ্ছে সেটা, সাইন এন পাই এক্স বাই এল, এটা হচ্ছে আমার ফুরিয়ার ট্রান্সফর্ম দিয়ে সিএন বার করার ফর্মুলা ইন্টু ডিএক্স, ঠিক আছে, এইটা হয়ে গেল সিএন প্রাইমটা। তাহলে এইখানে সিএন প্রাইমটা বসিয়ে দিলে আমার এইটা হয়ে যাচ্ছে ইকুয়েশন। আর আরেকটা কেসও আছে, সেই কেসটাও আমরা বসিয়ে দিই, সেই কেসটা বসিয়ে দিলে কি হচ্ছে দেখে নাও। অলসো মানে এটা হচ্ছে ওই তুমি বলেছিলে না যে যদি আমাদেরকে মানে কনস্ট্যান্টটা বার করতে দেয় কি দেয় না, সেক্ষেত্রে তোমাদের এটা আমাদের কনস্ট্যান্টগুলো বার কিভাবে করতে পারি, এই সিএন প্রাইম আর ডিএন প্রাইমটা কিভাবে বার করতে পারি, সিএন প্রাইমটা বার করতে পারবো যদি তুমি একটা ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া হয়, অ্যাট টাইম টি ইকুয়ালস টু জিরোতে যদি ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া হয় তখন তুমি সি প্রাইমটা বার করতে পারবে বাই দিস ভ্যালু। সি প্রাইমটা তোমার এরকম বেরোচ্ছে, আর ফুরিয়ার ট্রান্সফর্ম দিয়ে সিএন প্রাইম যেটা আছে সেটা আমার এই জিনিসটা বেরোবে, 2/L ইন্টিগ্রেশন 0 টু L এফ অফ এক্স সাইন এন পাই এক্স বাই এল ডিএক্স। তোমরা আপাতত এটাকে মাথায় রেখো, আপাতত এটাকে মাথায় রেখো। তো বলছি ফুরিয়ারের এই অঙ্ক তো আমরাও এখন করি, মানে না, যেটা এটা মাইনাস পাই টু ট্রান্সফর্মটা তো পাই। করোনি, এটা তো তোমরা জাস্ট ওইটা করেছো, ট্রান্সফর্ম করেছো কি, ট্রান্সফর্মটা এখনো হয়নি সম্ভবত, না মানে ওটা তোমরা ইকুয়েশন ফুরিয়ার করি না সলভ তাই। করেছো। অবভিয়াসলি ফুরিয়ার সিরিজেরই পার্ট, ফুরিয়ার ট্রান্সফর্মটা ফুরিয়ার সিরিজেরই পার্ট, কিন্তু
তাই জন্য ফর্মুলাগুলো সিমিলার লাগছে, কিন্তু ওটা ট্রান্সফর্ম, ওটা তোমাদের অ্যাকচুয়ালি পরের সেমিস্টারে জিনিসটা আরও ডিটেলসে বুঝবে এটা। ঠিক আছে, তো সিএন প্রাইম আমি এইভাবে বার করতে পারবো। একইভাবে ডিএন প্রাইমটা বার করার জন্য কি লাগবে বলো তো? ডিএন প্রাইম যেটা আছে এটাকে বার করার স্ট্রাকিং এর কেসটা। স্ট্রাকিং এর কেস, যেখানে তোমাকে একটা ইনিশিয়াল ভেলোসিটি দিতে হবে। তাহলে ইন কেস অফ স্ট্রাকিং বা ইনিশিয়াল ভেলোসিটি অ্যাট টাইম টি ইকুয়ালস টু 0, at time t equals to 0, that is an initial velocity is given. ইনিশিয়াল ভেলোসিটি এটা মান ধরে নিচ্ছি, ইনিশিয়াল ভেলোসিটি কত ধরা যেতে পারে, সে phi x is given, phi x দেওয়া হয়েছে। তাহলে আমাদের কি হবে, ভেলোসিটি মানে কি, ডেল সাই ডেল টি, খেয়াল করো ভেলোসিটি মানে হচ্ছে ডেল সাই ডেল টি অ্যাট x, 0 equals to xi x, ইনিশিয়াল ভেলোসিটি দিয়েছো। তাহলে এবার আমি কি করব, দেখো আমার যে xi এর যে ইকুয়েশনটা ছিল t ইকুয়ালস টু 0 বসাবার আগে তাকে ডেরিভেটিভ করে নিতে হবে, t ইকুয়ালস টু 0 বসাবার আগে তাকে ডেরিভেটিভ করতে হবে। তো ডেরিভেটিভ করলে আমি কি পাচ্ছি, which implies del xi del t সেটা ইকুয়ালস টু সামেশন ওভার n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি। আচ্ছা, এটা তো এক্স এর ওপর তো কাজ করছে না, তাহলে সাইন এন পাই এক্স বাই এলটা নর্মালই থাকবে, সাইন এন পাই এক্স বাই এল এটা নর্মাল থাকবে। এরপর আমার কি আছে, এরপর আমার, তোমরা একটু উপরে চলে যাচ্ছি, ফর্মুলাটা মেন ফর্মুলাটা দেখে নিই, সিএন প্রাইম কস এন পাই সিটি বাই এল। এইখানে যদি আমি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করি কসটা হয়ে যাবে মাইনাস সাইন, আর এন পাই সি বাই এলটা বেরিয়ে আসবে। তাহলে আমি এখানটায় কি লিখবো, তাহলে আমি এখানটায় লিখবো ব্র্যাকেট খুলে মাইনাস এন পাই সি বাই এল সি প্রাইম সাইন সি এন প্রাইম সাইন এন পাই সিটি বাই এল, এই পার্টটা পেলাম। এবার সিমিলারলি যদি আমি এই পরের পার্টটা যেটা আছে এটার ওপর আমি যখন ডেরিভেটিভ করব, সাইনটা কস হয়ে যাবে, এন পাই সিটি বাই এল সামনে চলে আসবে। তাহলে এইখানটায় আমার কি হয়ে যাবে দেখো, প্লাস এন পাই সিটি বাই এল, সরি এন পাই সি বাই এল, এখানে আমার হয়ে যাবে ডিএন প্রাইম কস এন পাই সিটি বাই এল। এই ইকুয়েশনটা লিখলাম তো। এবার অ্যাট টি ইকুয়ালস টু 0, হুইচ ইমপ্লাইজ ডেল জাই ডেল টি অ্যাট, এটাকে আমি ব্র্যাকেটে লিখবো, অ্যাট টি ইকুয়ালস টু 0, অ্যাট টি ইকুয়ালস টু 0 যদি আমি লিখি, হুইচ ইজ ইকুয়ালস টু সামেশন ওভার এন ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, সরি 1 টু ইনফিনিটি, এক্স টার্মটা যেমন আছে লিখে দেবো সাইন এন পাই এক্স বাই এল। এবার কোন পার্টটা 0 হবে বলো, এবার কোন পার্টটা 0 হবে, সিএন সাইন প্রাইমটা 0 হয়ে পার্টটা, যাবে কারণ সাইন আছে। CN তাহলে এইটা পড়ে থাকবে, কি পড়ে থাকবে, এন পাই সি বাই এল ডিএন প্রাইম, এটা কি হয়ে যাবে 1 হয়ে যাবে, কসটা 1 হয়ে যাবে। তাহলে এখানটা আমার থাকছে ডিএন প্রাইম এন, আচ্ছা স্যার, হ্যাঁ বলো 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 বলো। স্যার বলছিলাম যে এটা তো আমরা সেকেন্ড সেমিস্টারে তো এই যে স্ট্রেচিং এর যে ইকুয়েশন হারমোনিক সলিউশন ওটা তো একটা করেছিলাম, তা হ্যাঁ, আবার এটা মানে ওটা লিখলে হবে না? ওই জন্য ওটাই তো ডিফারেন্স গো, ওটা তোমাদের কি বলে, ওটা তোমাদের ইয়ে ছিল আর কি, মানে ওটা তোমাদের মানে তোমরা ওখানে স্ট্রেট স্ট্রিংই করছিলে, ওয়েভ ইকুয়েশনই করছিলে, এখানেও তাই হ্যাঁ, করছো। স্ট্রেচিং পরে কিন্তু তো আবার হারমোনিক সলিউশনও বের করেছে। হ্যাঁ, কিন্তু এখানটায় তোমরা কি করছো, তোমরা এখানে তো তোমরা তো এখানটায় কি বলে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করছো, মানে ওটার অ্যাপ্লিকেশনটা করছো অ্যাকচুয়ালি। তো এখানে তো ঠিক ওইভাবে করলে হবে না, বুঝতে পারলে? এখানে তোমাকে এইভাবেই এগোতে হবে, যেভাবে প্রসেসটা দেখালাম এতগুলো করে। আচ্ছা ঠিক আছে।
একটু বড়, কিন্তু কিছু করার নেই। হ্যাঁ, লেখালেখি একটু কম করতে পারো, একটু শর্টে বেরিয়ে যেতে পারো। দেখবে আমি যদি, তুমি আমার আগের পিডিএফটা যদি দেখো না, আমি কিন্তু ওটা তো আমার নোটটাতে আমি শর্টেই বেরিয়ে গেছি, আমি কিন্তু অনেক লেখা লিখিনি। এইখানটায় বরঞ্চ তোমাদের বলতে বলতে অনেক বেশি লিখে ফেলেছি। ঠিক আছে, তো অত কিছু না লিখলেও চলবে। তাহলে এই যে ইকুয়েশন থেকে এটা ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে, এই জিনিসটা ইকুয়ালস টু 5x। তাহলে এখান থেকে dn prime can be obtained, dn prime can be obtained, by Fourier transform। ঠিক যেভাবে তোমরা আগের ইকুয়েশনটা লিখেছিলে সেটাই তোমাদের মাথায় রাখবে। একই জিনিস হবে, dn প্রাইম যেটা আছে সেটা ইকুয়ালস টু নিচে 2/l ইন্টিগ্রেশন 0 to l। এখানটায় কি লিখবে বলো তো, কি হবে? ও আরেকটা কেস আছে, এইটা গুণ হয়ে যাবে, n পাই c বাই এলটা গুণ হবে। তাহলে এখানটায় লিখতে হবে n পাই c বাই এল গুণ হবে না, সরি, অ্যাকচুয়ালি একটু আলাদা। এইখানটায় অ্যাকচুয়ালি এরমভাবে হবে, n পাই c বাই এল dn প্রাইম ইকুয়ালস টু, এটা ফুরিয়ার ট্রান্সফর্মের অ্যাকচুয়াল মেথড এইভাবে হবে আর কি, এইটা ইকুয়াল ডি ইন্টু ডি প্রাইম ইকুয়ালস টু এল 2/l ইন্টিগ্রেশন 0 টু l। তারপর তুমি যে সাইন টার্মটা আছে সেটা লিখবে, সাইন বা 5x সাইন n পাই x বাই l dx। ঠিক আছে, এবার দেখো যদি তুমি এই পার্টটাকে এই সাইডে নিয়ে যাও, তোমার এল এল কেটে যাবে আর n পাই বাই c 2 এর নিচে চলে আসবে। তাহলে dn প্রাইমটা কি বেরোবে, এটা দেখে রাখো, dn প্রাইমটা বেরোবে হচ্ছে dn প্রাইম ইকুয়ালস টু 2/n পাই c ইন্টিগ্রেশন 0 টু l 5x সাইন n পাই x বাই l dx। এইভাবে তোমরা পরের কেসটা, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের dn প্রাইমটাকে এইভাবে তোমরা বার করতে পারো। বলো, এই অবধি কারোর কোনো অসুবিধা? তো এইটা হচ্ছে আমাদের স্ট্রেট স্ট্রিং এর কেসটা, মানে যেটা হচ্ছে কি বলে আমাদের স্ট্রেট স্ট্রিং এর কেস, মানে ওয়ান ডাইমেনশনাল স্ট্রেট স্ট্রিং। তো কি কি করলাম দেখে রাখো, এই একই মেথড সব জায়গায় ফলো করতে হবে। ফার্স্ট অফ অল আমি তিনখানা ইকুয়েশন, পসিবল ইকুয়েশন লিখলাম। সেই তিনটে পসিবল ইকুয়েশন থেকে, দাঁড়াও একটু, তিনটে পসিবল ইকুয়েশন লিখলাম, যেটা হচ্ছে তিনখানা কেসের জন্য, কেস 1 কেস 2 কেস 3। দেখা গেল যে আলটিমেটলি কেস 3টাই পসিবল হচ্ছে। কেস 3টা থেকে আমরা কি করলাম, ফাইনাল যে ফর্মটা আছে সাই এন এর সেটা বার করলাম, এই যে সাই এন এর ফাইনাল ফর্ম, সাই এন না জাই এর জেনারেল সলিউশনটা বার করলাম। এইখান থেকে এরপর আমরা দেখলাম যে আমার এখানে দুটো কনস্ট্যান্ট টার্ম থেকে যাচ্ছে, একটা সিএন প্রাইম আর ডিএন প্রাইম। এবার এদেরকে কি করে বার করব, সিএন প্রাইম আর ডিএন প্রাইম বার করার জন্য আমাকে কি করতে হবে, আরও দুখানা বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। যে একটা কেস হচ্ছে প্লাগ স্ট্রিং এর কেস, একটা হচ্ছে স্ট্রাক স্ট্রিং এর কেস, ওটা অ্যাপ্লাই করে আর ফুরিয়ার ট্রান্সফর্ম ফেলে আমি দেখছি যে সি প্রাইম আর ডি প্রাইম বার করতে পারি। এইটা জানা থাকলে এবার আমরা পুরো সলিউশনটাকে পেতে পারবো। আচ্ছা, এই অবধি কারোর কোনো অসুবিধা? না স্যার। আচ্ছা, তাহলে আচ্ছা এক কাজ করি, এইটা হলো তো, একটুখানি তোমাদের কিছু অঙ্ক দেখাই। এই পার্টটা মানে 2D কেস করার আগে কিছু প্রবলেমস দেখিয়ে দিই তোমাদেরকে। 2D করার আগে কিছু প্রবলেমস দেখিয়ে দিই, কিরম প্রবলেমস আসতে পারে বা এলে কিভাবে করবে। যা একটা অঙ্ক করো, চলো। ধরো সলভ দ্য ফলোয়িং বাউন্ডারি ভ্যালু প্রবলেম বাই সেপারেশন অফ ভ্যারিয়েবলস।
বাউন্ডারি ভ্যালু প্রবলেম। দিয়ে দিয়েছে ধরো এটা ডেল ইউ ডেল এক্স ইকুয়ালস টু 4 ডেল ইউ ডেল ওয়াই, ঠিক আছে, ইউজিং সেপারেশন অফ ভ্যারিয়েবল। এই একটা করলে তোমরা বুঝতে পেরে যাবে যে কিভাবে এগোতে হবে, ঠিক আছে। given that given u 0 comma y u 0 comma y equals to 8 e to the power minus 3y, এটা একটা বাউন্ডারি কন্ডিশন দেওয়া রয়ে দিয়েছে যে u 0 comma y equals to 8 e to the power minus 3y। তাহলে এইটা ইউজ করে আমাদেরকে এটা আমাদেরকে সলভ করতে হবে। একটা এটা হচ্ছে নর্মালি তোমাদের বইয়ের এক্সাম্পলেরই অঙ্ক, এটা অনেক জায়গায় এসেছে, তো এইটা একটা আমরা করছি। সিম্পল বেসিক অঙ্ক, তোমরা বুঝতে পারবে যে কিভাবে আমরা এটাকে সলভ করতে পারবো যদি এটা দেয় তাহলে, ঠিক আছে। চলো স্টার্ট করা যাক। সলিউশন, সবার আগে কি করব, লেট u যেটা আছে, যেটা হচ্ছে x আর y এর ফাংশন x, y ইকুয়ালস টু ক্যাপিটাল x এর ফাংশন ইনটু ক্যাপিটাল y এর ফাংশন। ক্যাপিটাল x যেটা x এর ফাংশন, ক্যাপিটাল y যেটা y এর ফাংশন, ঠিক যেরকম ভাবে আমরা এতগুলো সলভ করলাম সেইটা দিয়েই ধরবো। তাহলে মেন ইকুয়েশনটা কি ছিল একটু লিখে নিই, ডেল ইউ ডেল এক্স ইকুয়ালস টু 4 ডেল ইউ ডেল ওয়াই। তুমি যদি খেয়াল করো কালকের প্রবলেমটাও কিন্তু এরকমই ছিল, হুইচ ইমপ্লাইজ কি হয়ে যাবে বলো, এবার আমি কি করব, ইউ এর জায়গায় এক্স আর ওয়াই বসিয়ে দাও, ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই ইকুয়ালস টু 4 ডেল ডেল ওয়াই অফ আবার ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই। এবার একই নিয়ম, ফার্স্ট পার্টটায় কি হয়ে যাবে, ওয়াই বেরিয়ে আসবে, ডেল এক্স ডেল ক্যাপিটাল এক্স ডেল এক্স ইকুয়ালস টু 4, এখানে এক্স বেরিয়ে আসবে, ডেল ক্যাপিটাল ওয়াই ডেল ওয়াই। কি করব, মাল্টিপ্লাই ডিভাইডিং বোথ সাইড বাই এক্স ওয়াই, both sides by x y কি হয়ে যাবে, which implies 1 by x 1 by x। এবার এটা আমি ডি লিখতে পারি যেহেতু আমার আর লেফট হ্যান্ড সাইডটা শুধু x এর ফাংশন, রাইট হ্যান্ড সাইডটা y এর ফাংশন, বাই 4 বাই y dy বাই dy as এবার আবার একটা কনস্ট্যান্ট ধরে নেব তো, obviously as একটু লিখতে হবে as LHS is function of x only, function of x only and y RHS is function of y only, কারণ চারটা তো আমার কনস্ট্যান্ট, function of y only, thus both side must be equal to a constant। আর ইকুয়াল এরকম ভাবে লিখতে হবে, both sides are equal only if they are equal to a constant, না হলে এরা ইকুয়াল হবে না। দেখো এক সাইডটা এক্স এর ফাংশন, অন্য সাইডটা ওয়াই এর ফাংশন, তারা কখনোই ইকুয়াল হবে না যদি না তারা দুজনেই কনস্ট্যান্ট হয়। বোথ সাইডস আর ইকুয়াল অনলি ইফ দে আর ইকুয়াল টু এ কনস্ট্যান্ট, অনলি ইফ, এইটা হচ্ছে পুরো কথাটা, এইভাবে লিখতে হবে। যতগুলো পিডির এরম ইকুয়েশন পাবে সবাই এই কথাটা দেবে, এইটা প্রায় একদম মুখস্থ করে নিতে পারো। অবভিয়াসলি না সবসময় এটা হবে না, কারণ যদি তোমার তিনটে ভ্যারিয়েবলের ফাংশন হয় এক্স ওয়াই জেড, তখন তো আর এইটা তখন ওইভাবে কায়দা করে লিখতে হবে কিন্তু, ঠিক আছে। দাস বোথ সাইডস আর ইকুয়াল অনলি ইফ বোথ আর ইকুয়াল টু এ কনস্ট্যান্ট, সে কে, বোথ আর ইকুয়াল টু এ কনস্ট্যান্ট, কে কনস্ট্যান্ট,
কে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা কে, কনস্ট্যান্টটা কে, শেষ হয়ে গেল কেন? তাহলে কি লিখতে পারি? হুইচ ইমপ্লাইজ কি ছিল 1/x del x del small x equals to 4/y del y equals to k, এইটা হচ্ছে আমার ইকুয়েশন which gives আচ্ছা ডেল করে ফেললাম না, এটা ডি, আচ্ছা এগুলো ডি হবে, হ্যাঁ ডি হবে, একটু খেয়াল রেখো, dx ইকুয়ালস টু kx, এটা একটা হবে। আচ্ছা এবার তো তোমাদের এতদিনে dx ইকুয়ালস টু kx হুইচ ইমপ্লাইজ, এবার একটুখানি কায়দা করে করি, এটা কিন্তু সিম্পল ইকুয়েশন, তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি k dx, এটার ইকুয়েশন কি হবে? হুইচ গিভস ln x, এটাকে নর্মাল এবার সলভ করবো, ln x ইকুয়ালস টু কেটাকে যদি সলভ করি আমি কি পাবো? kx প্লাস বেস্ট হচ্ছে ln a ধরা, ln a ধরা, একটা কনস্ট্যান্ট যেটা আছে সেটাকে আমি ln a ধরবো। और অবভিয়াসলি দেখেই বোঝা যাচ্ছে যে আমার কি বেরোবে, এক্স ইকুয়ালস টু কি বেরোবে? আচ্ছা একটুখানি আর একটু করেই নি, তোমরা যদি বুঝতে অসুবিধা হয় কারোর, ln x মাইনাস ln a ইকুয়ালস টু কে এক্স, মাইনাস থাকা মানে ln x বাই a ইকুয়ালস টু কে এক্স, और কে এক্স ইকুয়ালস টু x by a equals to k by x by a equals to e to the power kx, which implies x equals to a e to the power kx, এটা আমার একটা x এর সলিউশন পেয়ে গেলাম, a e to the power kx, এটা আমি x পেয়ে গেলাম। সেকেন্ড কি আছে? সেকেন্ড ইকুয়েশন অ্যান্ড সেকেন্ড ইকুয়েশন কি আছে? 4/y তারপর কি ছিল? dy বাই y ইকুয়ালস টু কে, সেম কেস করবো, হুইচ ইমপ্লাইজ d ক্যাপিটাল Y বাই ক্যাপিটাল Y ইকুয়ালস টু k বাই 4 dy, which implies ln y equals to ky by 4 ln, এখানে অন্য কিছু নেব, প্লাস ln b, প্লাস তো প্লাস ln b নিয়ে নেব, which implies এবার তোমরা তো বুঝতেই পারছো কি হবে, আমি একবার লিখতে পারি কি তাহলে y equals to b e to the power ky by 4, একবারে লিখতে পারি কি পারি না বলো? হবে কি হবে? ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে দাস আমার ফাইনালটা কি ছিল? u ইকুয়ালস টু কি ছিল? x ইন্টু ওয়াই ইকুয়ালস টু, দুটোকে গুণ করে দিই, a ই টু দি পাওয়ার কে এক্স ইন্টু বি ই টু দি পাওয়ার কে ওয়াই বাই 4, যদি দুটো গুণ হয়ে যায় a আর b কে একটা সিমিলার কনস্ট্যান্ট নিয়ে নিতে পারি c, a ইন্টু বি ইকুয়ালস টু c ই টু দি পাওয়ার ব্র্যাকেটে কে এক্স, আচ্ছা কেটা কমনও নিয়ে নিতে পারি, চাইলে কেটা কমন নিয়ে নিতে পারি, ই টু দি পাওয়ার কে এক্স প্লাস ওয়াই বাই 4, এটা হচ্ছে আমার ফাইনাল সলিউশন, এটা হচ্ছে আমার ফাইনাল সলিউশন, where c equals to a into b, c equals to a into b, এটা y বেরোলো আর এটা আমার u বেরোলো, এটা আমার u বেরোলো। এবার এখনই শেষ হয়নি, আমার একটা বাউন্ডারি কন্ডিশন দেওয়া রয়েছে, বাউন্ডারি কন্ডিশনটা একটু দেখে নিই, গিভেন, চলো কোথায় আছে বাউন্ডারি কন্ডিশন, উপরে একটু চলে যাই,
বাবা অনেক উঁচু, হ্যাঁ এক্স যখন 0 তখন ইউ এর ভ্যালু হচ্ছে 8e⁻³ নাও গিভেন দ্যাট u 0, y 0, y মানে কি, এখানে x = 0, খেয়াল রাখবে, ইকুয়ালস টু 8e⁻³ ছিল, তাই তো, 8e⁻³ ছিল, এইটা খেয়াল রাখবে, এটা মানে হচ্ছে x = 0, এইটা 0 হওয়া মানে কি x = 0 আছে। তাহলে দাস আমরা u এর ভ্যালুটা কি পেয়েছিলাম, u = c, এখান থেকে আমরা কি করতে পারবো বলো তো, c এর মান বার করতে পারবো, c e⁻k, x এর জায়গায় 0 বসিয়ে দেবো, x + y/4, x এর জায়গায় আমি 0 বসিয়ে দিলাম, প্লাস y/4 ইকুয়ালস টু কি হয়ে যাবে, 8e⁻³ এই ইকুয়েশনটা থেকে আমি কি পাচ্ছি, হুইচ ইমপ্লাইজ যদি দুটোকে আমি ইকুয়েট করি তাহলে আমি কি দেখতে পাচ্ছি, c = 8 ফার্স্ট অফ অল, হুইচ ইমপ্লাইজ c = 8 and ky/4 equals to -3y, which implies k কত বেরোচ্ছে বলো, -12। k equals to, না এখানে -12 হবে না, কিছু একটু মিস করছি, ঠিকই আছে -12ই হবে, k equals to -12, বইতে ভুল দেওয়া আছে, -12 পেয়ে গেলাম। তাহলে দাস ফাইনাল ভ্যালু u ফাংশন অফ x, y কি হবে, c এর জায়গায় কত বসবে, 8 বসবে, দুটোকে কম্পেয়ার করেছি তো, c এর জায়গায় 8 বসবে, তারপর কি বসবে, e, k এর জায়গায় কত বসবে, -12 বসবে, তারপর x + y/4, এই ধরনের অঙ্ক তোমাদেরকে বার করতে দেবে পরীক্ষায় এরকম প্রবলেম আসতে পারে, একদম সিম্পল কেস, খুব একটা কিছু না, জাস্ট তোমাদেরকে ওই মেথড অফ সেপারেশন অফ ভ্যারিয়েবলটা দিয়ে স্টার্ট করতে হবে, আর তোমাদেরকে কি করতে হবে, তারপর মেথড অফ সেপারেশন অফ ভ্যারিয়েবল দিয়ে স্টার্ট করতে হবে, আর স্টার্ট করে তোমাদেরকে নর্মাল যেভাবে তোমরা ডেরিভেশন করো, ইন্টিগ্রেশন বা যাই করো ওইগুলোকে নর্মাল করিয়ে যেতে হবে, করে শেষে বাউন্ডারি কন্ডিশন মিলিয়ে তোমরা এটা বার করতে পারবে, সহজ অঙ্ক কিন্তু খুব একটা কঠিন না। হ্যাঁ স্যার এইগুলো তো ফার্স্ট অর্ডারই হবে নাকি, সেকেন্ড অর্ডারও দেবে? সেকেন্ড অর্ডার দিতেই পারে, সেকেন্ড অর্ডার যদি দেয় তাহলে দেখো সলিউশন তোমার 3টে টাইপের সলিউশন এক্সিস্ট করে সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে, 3 টাইপ সলিউশন এক্সিস্ট করে, তোমার 3টে ইকুয়েশন হতে পারে, একটা d2y dx2 = 0 হতে পারে, এটা হওয়া মানে y এর সলিউশন কি, ax + b, আরেকটা কি হতে পারে, এটার সাথে আমার হতে পারে মাইনাস সামথিং সে ky, মানে যেগুলো আমরা করলাম এখন। অবভিয়াসলি এটা সলিউশন কি হয়ে যাবে, y = a e⁻k e⁻kx প্লাস b e⁻−kx, আর একটা কেস কি হতে পারে, ও সরি k² হবে, নট k² হবে, আর একটা হবে প্লাসের জন্য কি হয়ে যাবে, y = a sin a cos kx প্লাস b sin kx, তিনটেই সলিউশন সেকেন্ড অর্ডার, বুঝে গেল? ঠিক আছে তো, তাহলে আজকে বরঞ্চ এই অবধি থাকুক, কারণ সেকেন্ড অর্ডারটা স্টার্ট করলে, এই সেকেন্ড অর্ডার বলছি, সেকেন্ড কেস যেটা আছে, এই মেম্বারেনটা একটু